হ্যালো বাচ্চাবাড়ি, হাউ আর ইউ? ওয়েলকাম টু ওয়াং মিস্ট্রি। আজকে আমি তোমাদের বিদেশ স্যার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট চ্যাপ্টারের যা যা কোশ্চেন আছে তার মধ্যে এমসিকিউ এবং ভিএসএকিউ। আর কোথা থেকে কোশ্চেনগুলো পেয়েছি, টোটাল আমাদের প্রশ্নবিচিত্রায় যা যা কোশ্চেন আছে এগুলো নিয়ে তার বলতে পারো একটা কালেকশন, একটা সংকলন তৈরি করেছি। সেই প্রশ্নগুলি আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে আলোচনা করব। মানে যারা ইউটিউবে ক্লাস করছো তাদেরকে বলি, এই ভিডিওগুলো এটা চলতে চলতে যদি কোথাও মনে হয় যে আবার একটা শুনলে ভালো হতো, তোমরা একটু পজ করে আবার রিওয়াইন্ড করে গিয়ে ভিডিওটা যে কোশ্চেনটা বুঝতে পারছো না সেটা আবার বুঝে নিও। যদি কোনো কিছু মনে হয় খাতায় তুলবে তাহলে পজ করে খাতায় তুলে নিও, কোনো অসুবিধা হবে না। আর যারা আমাদের অনলাইন পেড কোর্সের স্টুডেন্ট এটা দেখছো তাদেরকে বলে রাখি, তোমাদের তো সমস্যাই হওয়ার কথা নেই, কারণ অলরেডি তোমাদের কিন্তু এই অ্যাপে পিডিএফটা পেয়ে যাবে। আজকের মতো তাহলে আর বেশি কথা না বলে শুরু করা যাক। কি পরিমাপের সমস্ত কোশ্চেন কিন্তু ফিলিং ইন্টারেস্টেড? আর দেরি কেন, চলো শুরু করি। তো দেখো, আমাদের এই ফার্স্ট কোশ্চেন একধার থেকে চলে এসছে। কি আছে বলেছে, ঘনত্বের এসআই একক। বাবু, ঘনত্ব জিনিসটা কি? ঘনত্ব মানে হচ্ছে যে একক আয়তনে বস্তুর যে ভর, একক আয়তনে বস্তুর ভর। সাপোজ একটা 5 মিটার কিউব একটা বস্তুর ভর হচ্ছে 5 কেজি। সাপোজ 5 মিটার কিউব বস্তুর ভর হচ্ছে 5 কেজি। তাহলে একক আয়তনে অর্থাৎ 1 মিটার কিউবে কত হবে সেটাই বের করতে হবে। সেটা বের করতে গেলে কি করতে হবে, যে 5 মিটার কিউবে স্যার 5 কেজি, তার মানে একে কত 5/5, মানে ভর বাই আয়তন করতে হচ্ছে। তাহলে আমার ঘনত্ব সমান কি হচ্ছে, ভর বাই আয়তন। এবার এসআই একক বলেছে, তাহলে ভরের এসআই একক কি, কেজি, আর আয়তনের এসআই একক হচ্ছে মিটার কিউব। তাহলে দেখো তো, কেজি পার মিটার কিউব থাকবে, অথবা এটাকে আমি এইভাবে লিখতে পারি, কেজি মিটার টু দি পাওয়ার -3 আছে কোথাও, কেজি মিটার টু দি পাওয়ার -3, মিটার টু দি পাওয়ার -3, কেজি মিটার টু দি পাওয়ার -3। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। তাহলে এখানে কারেক্ট অ্যান্সারটা আমাদের কি হয়ে গেল, অপশান ডি, কেজি পার মিটার কিউব বা কেজি মিটার টু দি পাওয়ার -3। ওকে, বোঝা গেছে কেন করলাম? ভেরি গুড। এরপরে আছে কি, নিচের যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি সেটি, ভৌত রাশি নয় সেটি হলো কোনটা? পরিমাপযোগ্য ভৌত রাশি নয়। একটা ন্যাপথালিনের বলের ভর, ভর তো পরিমাপযোগ্য, ওকে। ভরবেগ এটাও পরিমাপযোগ্য। বলের গন্ধ, গন্ধ কিন্তু পরিমাপযোগ্য নয়। আচ্ছা, নেক্সট পড়ে নাও, একটি ন্যাপথালিন পৃষ্ঠতলে ক্ষেত্রফল, না ক্ষেত্রফল পরিমাপযোগ্য। তাহলে পরিমাপযোগ্য ভৌত রাশি নয়ে বলেছে, নয়টা মাথায় রাখবে, নয়তো তোমরা পরিমাপযোগ্য ভৌত রাশি, এই তো বলের ভর আছে, টিক করে মেরে দিয়ে বেরিয়ে গেলে ভুল হয়ে যাবে। এগুলো দেখে নেবে তোমরা, কারণ এরকম কোশ্চেন কিন্তু এখন থাকে প্রচুর এরকম ঘোরানো, যাতে স্টুডেন্টদের এই টেনশনের সুযোগ নেওয়া হয়। পরীক্ষার সময় সকলেরই টেনশন হয়, স্বাভাবিক, কিন্তু এই পরীক্ষার টেনশনের চক্করে কিন্তু তোমরা যদি এই ভুলভাল করে দিয়ে চলে আসো, মুশকিল হয়ে যাবে। সেই জন্য যেই কোশ্চেনটা দিয়েছে সবগুলো এমসিকিউ, মানে এমসিকিউর ক্ষেত্রে মেনলি এটা হয়, সবগুলো অপশান তোমরা ভালো করে পড়বে। প্রত্যেকটা হতেই পারে প্রথমটাই হয়তো ঠিক, কিন্তু তাও তুমি এ থেকে শুরু করে ডি অবধি পুরোটা পড়বে। কেমন? একটা ভালো পরীক্ষার্থীর আসল অস্ত্র কিন্তু কি বলতো, ঠান্ডা মাথা, ধীর স্থির চিন্তাভাবনা এবং সজাগ একটা মনোভাব, যে আমি কোনোভাবে ভুল করব না। আর ভুল করবে না কি, তাহলে বি অ্যালার্ট। ওকে, এটা কি হচ্ছে, একটি ন্যাপথালিন বলের গন্ধ। তাহলে এই যে এইটা হবে তোমার একটি ন্যাপথালিন বলের গন্ধ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে ভরবেগের মাত্রিয় সংকেত। ভরবেগ মানে কি, তোমরা অলরেডি যারা পড়ে নিয়েছো, বলগতি চ্যাপ্টারটা পড়ে নিয়েছো, তারা জানো যে ভরগতি মানে আছে ভর আর বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি, তাই তো? তাহলে ভর ও বেগ, তাহলে দেখো ভরবেগটা আমরা পি বলি। পি মানে কি, ভর আর বেগ গুণ করছি। তাহলে ভরের যদি আমরা মাত্রিয় সংকেত কি হয়, ভরের মাত্রিয় সংকেত ভি এম হয়, আর ভি এর মাত্রিয় সংকেত হয় এল টি টু দি পাওয়ার -1। তাহলে এই দুটোকে মিলিয়ে দিলে কি হবে, এম এল টি টু দি পাওয়ার -1। দেখো তো, এম এল টি টু দি পাওয়ার -1 কোথায় আছে, এম এল টি না, এম এল টি স্কোয়ার হবে না, এম এল স্কোয়ার টি এটা হবে না, এম এল টি টু দি পাওয়ার -1। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে কেন করলাম? যদি মনে থাকে খুব ভালো, যদি মনে না থাকে, ইস কি ছিল রে, বাপরে বাপরে মনে পড়ছে না, আরে কপাল চাপড়ায় মাথা কানে চুল টানে, ওরকম করতে গেলে না সব চুল পড়ে যাবে। তো অত টেনশন নেওয়ার দরকার নেই। তো তোমরা তো জানো ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। মনে পড়ছে না, ইটস ওকে, ফিজিক্স মুখস্থ করে কাজ হয় না, আমি এইটুকু মনে করি। ফিজিক্স পড়তে গেলে তোমাকে বুঝতে হবে, তোমাকে ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, তোমাকে মাথা খাটাতে হবে। তো ভরবেগ মানে আমরা কি জানি, ভরবেগ মানে হচ্ছে ভর ইন্টু বেগ। তাহলে ভরের হয় কি এম, বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, তো একসাথে করে দাও, এম এল টি টু দি পাওয়ার -1।
বেরিয়ে গেল। ওকে, নেক্সট হচ্ছে বলছে আয়তন একটি লব্ধ রাশি, এটি কয়টি প্রাথমিক রাশি বা মৌলিক রাশি দিয়ে গঠিত? দেখো, এটা যদি আমরা একটা ঘনক নিতাম তাহলে ঘনকের কি হতো, আমরা আয়তন সমান ঘনক, কেন যে কোনো জিনিস যদি হতো তাহলে তো আমরা দৈর্ঘ্য বলি, দৈর্ঘ্যের সাথে প্রস্থ বলি, তার সাথে উচ্চতা বলি। এখন আমার প্রশ্ন হচ্ছে দৈর্ঘ্যটাও একটা দৈর্ঘ্য, প্রস্থটাও বেসিক্যালি একটা দৈর্ঘ্য, এটাও কিন্তু বেসিক্যালি একটা দৈর্ঘ্য, তাহলে মেন যে আমাদের প্রাথমিক ভৌত রাশিটা ব্যবহার করা হচ্ছে সেটা কি বলতো, দৈর্ঘ্য। এটা কটা আছে, 1 2 3, তাহলে তিনটে দৈর্ঘ্য রাশি, তিনটে দৈর্ঘ্য যেহেতু, তাহলে কয়টি প্রাথমিক, কয়টি বলেছে, কয় প্রকার বলেনি কিন্তু, এগুলো সবগুলোই দৈর্ঘ্য। যদি বলতে কয় প্রকার, তখন হতো না এক প্রকার ভৌত রাশি দিয়ে আলটিমেট এটা পাওয়া যাচ্ছে, কিন্তু কয়টি যেহেতু বলেছে তুমি ভাবে, কারণ দৈর্ঘ্য তো স্যার একটাই, এই নয় যে দৈর্ঘ্য আছে তার সাথে ভর আছে তার সাথে এটা আছে ওটা আছে, এমনটা তো নয়। তাহলে কেন স্যার আমি 3 লিখবো? এখানে কয় প্রকার বলেনি কিন্তু, বলেছে কয়টি, দৈর্ঘ্যই আছে, দৈর্ঘ্যই তো তিনটে আছে, তাহলে তিনটে হবে। অপশন 3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা কি হয়, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, কিন্তু সবগুলোই বেসিক্যালি দূরত্ব বা দৈর্ঘ্যের একক। ওকে, ভৌত রাশিটা হচ্ছে দৈর্ঘ্য। বেশ, এরপরে বলে দিয়েছে কোনটি ভৌত রাশি নয়। আচ্ছা, একটি বুলেটের ভরবেগ, বুলেটটির ওজন, বুলেটটির বক্রতলের ক্ষেত্রফল। আবারও দেখো কোনটি রাশি নয় বলেছে। বাবু, জলের ওজন হয়, জলের ওজন হয়, জলের ভর হয়, জলের ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়, আয়তন বের করতে পারি, কিন্তু শুধু জল একটা পদার্থ, ওটাকে কি আমরা রাশি বলতে পারি? তাহলে এখানেও কিন্তু বুলেটটা একটা পদার্থ, এটাকে কি আমরা রাশি বলতে পারবো? তাহলে রাশি নয় জানতে চেয়েছে, তাহলে একটি বুলেট হবে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বোঝা গেছে? ওকে, পরিষ্কার? বেশ, এরপরে বলেছে নিচের কোনটি ত্বরণের মাত্রিয় সংকেত? মনে আছে? মনে থাকলে খুব ভালো, যদি মনে না থাকে চাপ নেওয়া দরকার নেই। ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তা বেগের পরিবর্তন মানে বাবু সেটা তো বেসিক্যালি বেগই, তাই তো? তার ভৌত রাশিটা কি হবে, বেগের জন্য এল টি টু দি পাওয়ার -1 হয়, তাহলে বেগ হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, নিচে আর একটা টি থাকছে, তাহলে এল টি টু দি পাওয়ার -1, নিচে টি এর জন্য আবার একটা -1 হবে, তাহলে টোটাল কত হয়ে যাবে, -1 প্লাস -1 অর্থাৎ -2, তাহলে আমার হয়ে যাবে এল টি টু দি পাওয়ার -2। দেখো দেখি এল টি টু দি পাওয়ার -2 আছে 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 আছে, সিতে আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে ত্বরণের মাত্রিয় সংকেত হবে এল টি টু দি পাওয়ার -2। ক্লিয়ার? আশা করি সকলকে সকলকে বোঝাতে পেরেছি ঠিকঠাক। কি ভালো লাগছে ক্লাস? লাগছে তো? লাগা উচিত। যদি একটুও পড়ে থাকো, মানে হ্যাঁ, এবার কি তুমি যদি ভাবো স্যার আমি তো এতদিন পড়িনি, সামনে পরীক্ষা আছে, আপনার ভিডিও দেখে পুরোটা করে নেব, সেটা হয় কখনো বলো? তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তুমি যদি আগে ভালো, এখানে কি হচ্ছে, এখানে রিভিশন হচ্ছে, জিনিসগুলো রিভাইজ হচ্ছে। তো রিভাইজ করা বা রিভিশন করা এটা কখন হয়, যখন তোমরা ভালো করে পড়ে রাখবে। তো ভালো করে আগে পড়তে হবে। স্যারেদের কথা তোমরা যেখানেই পড়ো না কেন, সেইখানে স্যারেরা নিশ্চয়ই একদম তো না পড়িয়ে ছেড়ে দেননি, পড়িয়েছেন, ওনারা কষ্ট করেছেন, তো তোমাদেরকেও কষ্ট করে পড়তে হবে। তো তোমরা যদি না পড়ো আদৌ, তাহলে হবে কি করে? বোঝা গেছে? তো তোমরা যদি ভালো করে পড়ে থাকো, যদি চ্যাপ্টারের জিনিসগুলো যদি একটু হলেও মাথায় থেকে থাকে, তখন এই জিনিসগুলো, আমার এই ভিডিওটা, আজকের এই ক্লাসটা তোমাকে প্রচুর হেল্প করবে, এইটুকু আমি কথা দিতে পারি। ওকে, আর যদি বাই চান্স মনে হচ্ছে যে ঠিক আছে স্যার পড়া হয়নি, তাহলে আর কি করা যাবে, আবার ভালো করে পড়ো। যদি মনে হয় যে স্যার ঠিক আছে আপনি এত বোঝাচ্ছেন, আমার বোঝানো যদি ভালো লাগে, মনে যদি হয় যে ঠিক আছে স্যার আপনার বোঝানো তো ভালো লাগছে, আপনার কাছে পড়তে পারলে ভালো হতো, আফসোস করার কিচ্ছু নেই, এখনও উপায় আছে, খুব কিন্তু দেরি হয়নি। ওপরে এই নাম্বার আছে, এটা হচ্ছে আমাদের বং মিষ্টি হেল্পলাইনের নাম্বার। এই হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবে যে স্যার আমি 9-এ পড়ি, আমাদের ব্যাচের নাম হচ্ছে দীপ্তি, তোমাদেরকে সেটা পরে বলে দেবো, তোমাদের জন্য সারপ্রাইজ থাকছে কিন্তু একটা। তো ব্যাচের নাম দীপ্তি, আর অ্যাকচুয়ালি 8-এর হচ্ছে দিশা, 9-এর দীপ্তি, আর হচ্ছে 10-এর দিগন্ত, তাও আমি পরে আবার বলে দেবো। যারা তোমরা অনলাইনে দেখছো এবং আমার পড়ানো দেখে ভাবছো যে এটা ঠিক আছে স্যার আমি জয়েন হতে চাইছি, তারা প্লিজ একটু শেষ অবধি দেখো, কারণ পড়ানোর মাঝখানে আমি আর এটা দেখাবো না, মাঝখানে একদম শেষে গিয়ে ওটা দেখাবো, কেমন? তো এই হচ্ছে আমাদের ব্যাপার।
যদি মনে হয় পড়তে চাও, যদি মনে হয় বিদেশ স্যারের কাছে পড়লে লাভ হবে, আমাদের অন্যান্য স্যারেরাও ভালো পড়ায়, এই নয় যে শুধু আমি একা ভালো পড়াই, বাট আমার ভিডিও দেখে তুমি নিশ্চয়ই আর অন্য কাউকে তো জাজ করবে না, তাই বলছি। তো আমার ভিডিও দেখে যদি মনে হয় যে বিদেশ স্যারের কাছে পড়বো, ভালো লাগবে, তাহলে তোমরা বংমিষ্টি হেল্পলাইনে ওখানে ফোন করবে, বলবে পড়ার কথা, যে স্যারের ক্লাস ভালো লাগে, আমি পড়তে চাই, ইচ্ছুক ইত্যাদি যা খুশি বলবে, সেটা ওখানে ওনারা সবটা ক্লিয়ার করে দেবেন। কীভাবে অ্যাডমিশান নিতে হয়, কীভাবে ক্লাস করতে হয়, সবটা ওনারা ক্লিয়ার করে দেবেন, তবে সেটা পরে। ওকে, আর এখন তাহলে বেশি দেরি না করে আবার পড়ায় ফেরা যাক নাকি? মাঝখানে অনেকটা কিন্তু কথা হয়ে গেল, দেরি হয়ে যাচ্ছে কিন্তু, যাই চলো। যারা তোমরা আমাদের ইউটিউবের স্টুডেন্ট, তাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, এক্সট্রা জিনিস। কী জিনিস? আমাদের কিন্তু শুরু হয়ে গেছে 8ম থেকে 10ম শ্রেণীর ক্লাস। এই যে পেড ব্যাচের কথা বলছিলাম, সেটা কোন ব্যাচ? বেসিক্যালি দেখো, দীপ্তি ব্যাচ। তোমরা ক্লাস 9-এ পড়ো, দীপ্তি ব্যাচ। তোমাদের ক্লাস যারা একটু বড় 10-এ, তাদের জন্য দিগন্ত ব্যাচ আছে। যারা তোমাদের ছোটো ভাই বোন 8-এ পড়ে, তাদের জন্য দিশা ব্যাচ আছে। তো কেউ কোনো 8-এর স্টুডেন্ট বা যদি 10-এর স্টুডেন্ট তোমাদের পরিচিত যদি কেউ থাকে যে না বংমিষ্টিতে পড়বো, ওখানকার স্যারেরা ভালো পড়ায়, তোমরা তাদেরকে শেয়ার করতে পারো। এবং তোমরা নিজেরা যদি পড়তে চাও, তাহলে ওই কোনায় যে দেওয়া নাম্বারটা ছিল, ওইটা হচ্ছে আমাদের বংমিষ্টি হেল্পলাইন নাম্বার। ওখানে ফোন করে তোমরা জানিও যে আমরা ক্লাস 9-এর স্টুডেন্ট, দীপ্তি ব্যাচে অ্যাডমিশন নিতে চাই, তাহলেই তোমরা কিন্তু ওখানে ঢুকে যেতে পারবে, আমাদের সাথে জয়েন হতে পারবে। এইখানে কিন্তু জয়েন করলে অনেক সুবিধে আছে। কী সুবিধে? সুবিধে হচ্ছে তোমাদের এখন যেমন এই যে ভিডিও দেখছো, সরাসরি কথা বলার কিন্তু আমার উপায় নেই, এই কমেন্টে করবে, দেখতে হবে এরকম। যদি পেড ব্যাচে চলে এসো, তাহলে এই যে টোটাল ক্লাস ওয়ার্কের পিডিএফ, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে অ্যাপে, কারণ আমাদের অ্যাপে দেওয়ার জায়গা আছে। আর এটা অ্যাপে পেয়ে যাবে। লাইভ ক্লাস আমাদের সপ্তাহে একটা করে হয়, যেখানে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে ফিজিক্সের ব্যাপারে, বাকি কেমিস্ট্রির ব্যাপারে এবং লাইফ সায়েন্স এবং ম্যাথের ব্যাপারে যে যা রেসপেক্টিভ টিচার আছেন, ওখানে খুব ভালোভাবে পড়ানো হয়। যারা এবার তোমাদের কেউ যদি পরিচিত থাকে যে পেড ব্যাচে পড়ছে, তাদের থেকে ফিডব্যাক নিয়ে নিয়েও দিলেই বুঝতে পারবে। তাদের জন্য আরও একটা অপশান থাকছে, আমাদের ফ্রি কমিউনিটি গ্রুপ আছে বংমিষ্টি অ্যাপে। ওইখানে কিন্তু সমস্ত জিনিসগুলো জানিয়ে দেওয়া হয়, কখন কোন ভিডিও আসবে। কোনো যদি এমন যদি থাকে যে কোনো আমরা পিডিএফ দেওয়ার ব্যবস্থা করতে পারলাম, তাহলে ওই ফ্রি কমিউনিটি গ্রুপে কখনো পিডিএফ দেওয়া হলেও হতে পারে। তোমরা যদি অ্যাপটা খোলো, তাহলে দেখবে নিচের দিকে কমিউনিটি বলে একটা সেকশান আছে। এই কমিউনিটি সেকশানে গেলে এখানে যে আছে দেখবে ফ্রি ক্লাস 10, ফ্রি ক্লাস 9 গ্রুপ, অনেক রকম আছে। এখানে ফ্রি ক্লাস 9 গ্রুপটা হচ্ছে তোমাদের জন্য। তো সেই ফ্রি ক্লাস 9 গ্রুপে ট্যাপ করলে এরকম একটা অপশান আসবে, যেখানে জয়েন গ্রুপ করতে হবে। সেখানে জয়েন নাও করে গেলে তোমরা কিন্তু পরপর এখানটায় ঢুকে যেতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের 500টি কাগজের একটি বান্ডিলের বেধ বলে দিয়েছে 2.5 মিলিমিটার, এবং একটি কাগজের বেধ মাইক্রন এককে কত হলো? আচ্ছা বাবু, দেখো আমার একটা এরকম বই আছে, তার মধ্যে 500টা, এখানে কটা আছে? 500টা পেজ আছে। এদের যে বেধ বলেছে, মানে এইটা যদি বেসিক্যালি ধরি ডিটা কত হচ্ছে? 2.5 মিলিমিটার। এখন তাহলে কি 500টা পেজ মিলে আমার 2.5 মিলিমিটার হয়েছে, তাহলে একটার কত? তাহলে একটি কাগজের বেধ কত? তাহলে একটি কাগজের বেধ যদি বলতে চাই, তাহলে এখানে ডি বলতে হবে। এটাও ডি, আচ্ছা ডি প্রাইম দিয়ে দিলাম ওটাকে। তাহলে ডি সমান কী হবে? টোটালটার মানে 500 কাগজের বেধ বাই 500, তবে আমার একটা কাগজের বেধ বেরোবে। তাহলে এটা কত ছিল বাবু? 2.5 ছিল। তাহলে 2.5 বাই 500 কত আসবে? এখানে মিলিমিটার আসবে তো। আরে 2.5 মিলিমিটার ছিল, যে মিলিমিটার আসবে না। কিন্তু গল্প হচ্ছে তোমাকে মাইক্রন বলেছে। আচ্ছা মিলিমিটার মানে কি? 10⁻³ না? লেখো 2.5 ইন্টু 10⁻³ 500। তাহলে এইটা যখন হয়ে যাচ্ছে 10⁻³ এটা কি আমি মিলিমিটার বলবো? 10⁻³ লিখে দিয়েছি মানে তো এর মধ্যে মিলিটা ঢুকে আছে। উপসর্গের জন্য বলেছিলাম কোন উপসর্গ? 10⁻³ থাকলে উপসর্গ মিলি হয়। তাহলে 10⁻³ তুলে আমি মিলি লিখতে পারি, অথবা মিলি তুলে দিলে 10⁻³ গুণ করতে হবে। এই যে মাল্টিপ্লায়ার যেটা, এটা হলো আমাদের মিটার, এইটা হচ্ছে তাহলে আমাদের মাল্টিপ্লায়ার। তো এবার বলেছি আমাকে মাইক্রন। বাবু মাইক্রন মানে 10⁻⁶ না? তো আমি তো 10⁻³ তো আর -6 লিখতে পারি না, এইটাকেই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে -6 করতে হবে। তার মানে এই 10⁻³ আমি লিখতে পারি 2.5 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻⁶। এবার দেখো তো, এখানে +3, ওখানে -6, আলটিমেট কিন্তু -3 আসতো। তার মানে আমাদের লেখাটা ঠিক আছে, বাই 500। তাহলে আমার মিটার যেমন একক ছিল থাকলো। এবার খেয়াল করে দেখো, এখানে কিন্তু মাল্টিপ্লায়ার একটা 10⁻⁶ পেয়ে গেছি, যেটা বেসিক্যালি মাইক্রোমিটার। তার মানে আমি ফাইনালি লিখতে পারি
যে 2.5 ইন্টু এটা 1000 করে দিই, 1000/500, এটা কত? এটা হয়ে যাবে মাইক্রোমিটার। এবার 500 আর 1000 2 দিয়ে কেটে গেলে 2.5 ইন্টু 2 করলে কত হয়? 5 হয়। তাহলে 5 মাইক্রোমিটার হবে। এটাই হচ্ছে অ্যান্সার, 5 মাইক্রোমিটার। দেখো 5 আছে, এই তো আছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? এই কনভার্সনটা কিন্তু খুব ক্রুশিয়াল। হ্যাঁ, এবার তোমাদের যদি মনে হয় স্যার ঠিক আছে মিলি তো জানি 10⁻³ মাইক্রো তো জানি 10⁻⁶, তাহলে মিলি থেকে মাইক্রো লিখতে গেলে আমাকে একটা 10⁻³ সেখান থেকে 10⁻⁶ করছি, মানে একটা 1000 গুণ করতে হবে। তোমরা যদি এরকম ভাবতে পারো কোনো অসুবিধে নেই, ভুলটা না হলে হলো। কিন্তু আমি বলবো ওইভাবে যেও না, মাঝে মাঝে ভুল হয়ে যেতে পারে। তো কি করবে? মিলি আছে, আমাদের মূল একক কোনটা? মিটার। তো দৈর্ঘ্যের মূল একক মিটার, ভরের মূল একক হচ্ছে গ্রাম। আমি এসআই সিজিএস এর কথা যাচ্ছি না, মূল এককের কথা বলছি, গ্রাম। তারপরে আয়তনের ক্ষেত্রে লিটার, এগুলো হচ্ছে মূল একক। তারপরে ডেসি, সেন্টি, মিলি, ডেকা, হেক্টো বা কিলো, এগুলো সব কি উপসর্গ বসানো হচ্ছে। তাহলে আমি মিলিটাকে তুলে ফার্স্ট আমি মূল এককে নিয়ে চলে আসবো। তাহলে মিলি তুলে দিলে কি হবে? মিলি যে উপসর্গটা আছে তার জন্য কি তার মাল্টিপ্লায়ার বা যেটা গুণিতক হিসেবে যেটা লিখি সেটা কি লিখতে পারি? 10⁻³ তো আমি মূল একক পেয়ে গেছি। এবার এই মূল এককে যদি আমাকে এখান থেকে মাইক্রো যেতে হয়, আমাকে কত করতে হবে? 10⁻⁶। এখন 10⁻³ আছে, হুটো বললে তো আর কেউ -6 করে দেবে না যে ইচ্ছে হলো এখানে 10⁻⁶ লিখে দিলাম, এটা তো করতে পারি না। তোমাকে 10⁻⁶ আনতে গেলে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে আলটিমেট এইটাই আসে। তাহলে দেখো আমি লিখলাম 10⁻³ ইন্টু 10⁻⁶। খেয়াল করে দেখো এই যে 10⁻³ ইন্টু 10⁻⁶ আছে, এই দুটো গুণ করলে কিন্তু আলটিমেট এটাই আসতো। তার মানে আমার অঙ্কটা, মানে আমার যে লেখাটা, এই এক্সপ্রেশনটা কিন্তু গাণিতিকভাবে সঠিক। বোঝা গেছে? গাণিতিকভাবে সঠিক না হলে কিন্তু হবে না। ক্লিয়ার? বেশ। তো এইভাবে লিখে নিলাম। এবার তাহলে এই 10⁻⁶ মিটার মানে আমি 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 এবার মাইক্রোমিটার করে নেব। এই 10⁻⁶টাকে তুলে দাও, দিয়ে মাইক্রো বসিয়ে দাও, একই ব্যাপার হলো। তাহলে এই 10⁻⁶ সরিয়ে দেওয়ার পর যেটা পড়ে থাকছে সেইটা হচ্ছে মাইক্রোমিটার এককে আমাদের মান, বেধের মান। এবার সেইটাকে সলভ করলে ফাইনালি বের হলো 5 মাইক্রোমিটার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? কি ঠিকঠাক তো? বেশ। এরপর হচ্ছে গতিশক্তি। গতিশক্তির মাতৃ সংকেত। শক্তির মাতৃ সংকেত কি মনে আছে? শক্তির মাতৃ সংকেত হচ্ছে কার্যের মাতৃ সংকেত একই। শক্তি বা কার্যের মাতৃ সংকেত হয় mL² T⁻⁻²। এবার গতিশক্তি মানে সেটাও তো এক প্রকার শক্তি রে বাবা, নাকি অন্য কিছু নাকি? গতিশক্তিও তো শক্তি। তাহলে গতিশক্তিও যদি শক্তি হয় তাহলে আমার তার সংকেতটা হওয়ার দরকার mL² T⁻²। কোথায় আছে? এটা হবে না, হবে না। অপশান সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। mL² T⁻² ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়ে গেছে? এরপরে হচ্ছে আর একটা খুব ইজি কোশ্চেন আছে, বলেছে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? হ্যাঁ, 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার? আমরা সকলেই জানি 10⁻⁻10 মিটারকে বলা হয় 1 অ্যাংস্ট্রম। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 10⁻⁻10। হিয়ার অলসো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 10⁻⁻10। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝা গেছে? এখানে কিন্তু কিছু জিনিস আছে মনে রাখতে হবে, কিছু জিনিস আছে মাথা খাটিয়ে করা যাবে। হ্যাঁ, এটা কিন্তু এই নয় যে আমি কিছুই মনে রাখবো না, সব কিছু মাথা খাটিয়ে হয়ে যাবে, অতটা কিন্তু হবে না। হ্যাঁ, তোমাকে মিনিমাম কিছু মনে রাখতে হবে বাবু। মিনিমাম কিছু মনে থাকলে সেইটাকেই ধরে 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 আমরা এগিয়ে নিতে পারি। বাট একদমই কিছু মনে রাখবো না বললে কী করে হবে, তাই না? তো এইটা যেটা বলি, ফিজিক্স কিন্তু না বুঝে মুখস্থ করার জিনিস না, মনে তোমাকে রাখতে হবে, কিন্তু অনেকটা কম মনে রাখতে হবে কম্পেয়ার টু আদার সাবজেক্টস। ঠিক আছে? ফিজিক্সে কিন্তু অনেক কম মনে রাখতে হয়। জাস্ট তুমি বেসিক কিছু জিনিস মনে রাখো, বাকিটা তোমার ফর্মুলা অ্যাপ্লাই করো, লজিক অ্যাপ্লাই করো, বেরিয়ে যাবে। বেশ, আর বেশি কথা না বলে শুরু করা যাক, মানে পরেরটায় যাওয়া যাক। আচ্ছা, এরপরে বলেছে যে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়? সাধারণ স্কেলে কি হয় বাবু? সেন্টিমিটারে তো মাপতে পারি, কিন্তু সেন্টিমিটারের পর আমরা কি মিলিমিটারে মাপি, মানে সেটা 0.1 সেন্টিমিটার অবধি ঠিক করে মাপা যায়, মিলিমিটারের থেকে ছোট কিন্তু মাপা যায় না। তাহলে 1 মিলিমিটার সমান কিন্তু আমাদের 0.1 সেন্টিমিটার। তাহলে এর থেকে ছোট যদি হয় এটা কিন্তু মাপতে পারবো না। মানে 0.09 হলেও কিন্তু এটা মাপতে পারবো না, 0.08 হলেও কিন্তু এটা মাপতে পারবো না। এগুলো বোঝা গেছে? কারণ এই যে 2 দশমিক আছে মানে কি 0.1-এর থেকে কম, অর্থাৎ 1 মিলিমিটার থেকেও কম। তাহলে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়? দেখো তো 8.6 মানে 7 সেন্টিমিটার, আর 0.1 মানে 6 মিলিমিটার। ঠিক আছে, এটা মাপা যাবে। 12.9 মাপা যাবে,
10.57, 10 সেন্টিমিটার মাপা গেল, তারপরে 0.5 মানে 5 মিলিমিটার মাপা গেল, বাট তারপরে আবার একটা 7 আছে, অত ছোট মাপবো কোথায়? এটা তো মাপতে পারবো না। তাহলে সাধারণ স্কেলের সাহায্যে কিন্তু আমরা এটা মাপতে পারবো না। তাহলে অপশন সি হিয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট বলেছে মাত্রাহীন। বাবু মাত্রা নেই, মাত্রা কার নেই? যখন দুটি সমজাতীয় রাশির ভাগ হিসেবে, অনুপাত হিসেবে বলা হয়, তখন তার মাত্রা থাকে না, অথচ একক আছে। আপেক্ষিক গুরুত্ব না, ওর তো একক নেই। আপেক্ষিক আর্দ্রতা তাও নেই। তাহলে কে? দুটোই মাত্র আছে। দুটো হচ্ছে কি, একটা হচ্ছে তোমার নর্মাল কোণ, যেটাকে আমরা বলি রেডিয়ান, আর একটা হচ্ছে ঘনকোণ, যেটাকে আমরা কিন্তু বলি স্টেরাডিয়ান। মানে এর এককটা হচ্ছে রেডিয়ান আর স্টেরাডিয়ান। এদের কিন্তু কোনো মাত্রা নেই, এরা কিন্তু মাত্রাহীন। কেন বলো তো? কোণ মানে হচ্ছে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তাহলে বৃত্তচাপটাও কিন্তু একটা দৈর্ঘ্য আর ব্যাসার্ধটাও কিন্তু একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য মানে ওটা কোনো মাত্রা থাকবে না, কিন্তু এর কিন্তু একক আছে। তাহলে দেখো কোণ বা ঘনকোণ জাতীয় কিছু আছে নাকি? চাপ হবে না, বেগ হবে না, ঘনত্ব হবে না, কোণ আছে। দেখেছো? জানতাম এরকম প্রশ্ন মানে কোণ থাকতেই হবে, কোণ অথবা ঘনকোণ যে কোনো একটা দেবে। এরপরে কি বলেছে? এরপরে বলেছে সব থেকে ছোট একক। সব থেকে ছোট একক কি এখানটায়? মাইক্রন মানে মাইক্রোমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার, মিলি সেন্টি। তাহলে মাইক্রন মানে এটা হচ্ছে 10⁻⁻6, এটা হচ্ছে 10⁻⁹, মিলি মানে 10⁻⁻3, সেন্টি মানে 10⁻⁻2। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো 10⁻⁹টা সবচেয়ে ছোট। তাহলে অপশান বি ন্যানোমিটার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি ফর ভৌমিষ্টি, বি ফর বিদেশ স্যার, বি ফর ভৌতবিজ্ঞান। তাহলে সব থেকে ছোট এককটি হলো ন্যানোমিটার। ক্লিয়ার হয়েছে? বেশ। এরপরে বলেছে 1 আংস্ট্রম সমান কত মাইক্রোমিটার? 1 আংস্ট্রম সমান কত মাইক্রোমিটার? তো একই ব্যাপার, আমি যেটা বলেছি প্রসেসটা ফলো করবে। 1 আংস্ট্রম সমান কত? 10⁻⁻10 মিটার। তাহলে এই 10 মিটারে এসছে, তাহলে মাইক্রো মানে আমাকে এনিহাউ 10⁻⁻6 আনতে হবে। তাহলে বাবু ওই 10⁻10টাকে আমি ভেঙে এরকম লিখতে পারি 10⁻⁻4 ইন্টু 10⁻⁻6 মিটার লিখতে পারি ভেঙে। তাহলে 10⁻⁻6 মিটার মানে তো মাইক্রোমিটার, তাহলে এইটা হয়ে যাবে মান। তাহলে দেখো 10⁻⁻4 মাইক্রোমিটার। দেখো দেখি অপশান আছে 10⁻⁻4 আছে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10⁻⁻4। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বোঝা গেল এই জিনিসটা কেন হচ্ছে। এইভাবে তুমি যদি ভেঙে নাও না, তোমার এত জটিলতা থাকবে না। ইস বাপরে বাপ, মাইক্রো এখানে অ্যাংস্ট্রম আছে, অ্যাংস্ট্রম থেকে কত ঘর আগে যাব পরে যাব, দরকার নেই। তুমি অ্যাংস্ট্রম মানে কত লিখে দাও, মূল এককে লিখে দিলে তোমার সামনে একদম মানে চোখের সামনে ক্লিয়ার হয়ে যাবে। 10⁻10, তাহলে মাইক্রো করতে গেলে তো 10⁻6 আনতে হয়। তাহলে 10⁻10 থেকে 10⁻6কে মানে এটাকে যদি ভাঙা যায়, তাহলে 10⁻6 একটা পার্ট হলো, আর একটা পার্ট হবে 10⁻4। তাহলে এই পোর্শনটা 10⁻6 মিটার মানে মাইক্রোমিটার। তাহলে বাকি যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আমাদের মান। ওকে, এরপরে কি বলেছে? এরপরে বলেছে mL(T⁻²). mL(T⁻²) কোনটা বাবু? mL(T⁻²) যদি মনে না থাকে, m মানে কি হয়? m মানে হচ্ছে ভর, L(T⁻²) মানে ত্বরণ, তাহলে ভর ইন্টু ত্বরণ বল হয়। যদি মনেও না থাকে এইভাবে দেখতে পারো। তাহলে এখানে কি বলেছে? ঘনত্ব আছে, ওজন আছে, চাপ আছে, শক্তি আছে। কি স্যার বল নেই কেন? আছে তো, আছে তো। দেখো বস্তুর যে ওজন সেটা কি? বস্তুর ওজনটা বেসিক্যালি ওই বস্তুর ওপর পৃথিবী দ্বারা প্রযুক্ত বল, অভিকর্ষ বল, ওটাও তো একটা বলই। তাহলে ওজনটা কিন্তু হয়ে যাবে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ওজনটাও কিন্তু একটা বল, আর এটা কিন্তু আমাদের বলের মাত্রিয় সংকেত mL(T⁻²). ক্লিয়ার হয়েছে? এখানে চট করে দেখলে মনে হবে কোনোটাই হবে না, কারণ এখানে বল নেই। ওই ট্র্যাপে পা দিও না, ভালো করে বোঝো, ভালো করে জানো ওজনটাও কিন্তু একটা বল। কি বল? তোমার ওজন কি? তোমাকে পৃথিবী যে অভিকর্ষ বল দিয়ে নিচের দিকে টানছে বা তার কেন্দ্রের দিকে টানছে, তাকে বলছি আমরা ওজন। তাহলে ওজনটা বেসিক্যালি বল তো, হোক না অভিকর্ষ বল, আরে বল তো। তাহলে তারও কিন্তু মাত্রিয় সংকেত হবে mL(T⁻²). ক্লিয়ার হয়ে গেছে? বেশ। এরপরে কি বলেছে? এরপরে বলেছে অবাধে পতনশীল বস্তু অভিকর্ষের অধীনে প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে। আচ্ছা,
আচ্ছা, প্রথম 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে কত বাবু? অভিকর্ষের অধীনে মানে জিটা কত গো? জি সমান 9.8 না, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার না? তাহলে বেগের 1 সেকেন্ডে তাহলে বেগের পরিবর্তন কত হবে? বেগের পরিবর্তনটাও কত হবে? 1 সেকেন্ডে যেহেতু বলে দিয়েছে বেগের পরিবর্তন তাহলে কত হবে? 9.8 মিটার পার সেকেন্ড। এখন স্থির অবস্থা থেকে যখন পড়ছে, স্থির অবস্থায় কত ছিল? 0। তাহলে 1 সেকেন্ডে যদি 9.8 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তন হয়, তাহলে এই 1 সেকেন্ডে তার বেগটাও তো পৌঁছে যাবে 9.8 মিটার পার সেকেন্ডে 0 থেকে। তাহলে এই 1 সেকেন্ড সে কতটা দূরত্ব অতিক্রম করলো? 9.8 মিটার পার সেকেন্ড বেগে এসেছিল। তাহলে বেগ থেকে যদি তুমি স্মরণ করে নাও কত আসবে? 9.8 মিটার। বুঝতে পারলে না? যদি বুঝতে না পারো তোমাদের জন্য আর একটা ভালো জিনিস আছে। কি? দেখো, এই জিনিসটা কি? ত্বরণ। তো এটা বেসিক্যালি ত্বরণ। জি মানে হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ মানে বাবু v/t বলতে পারি। আর ভি মানে কি? s/t। তাহলে s/t স্কোয়ার হয়। তাহলে এখন আমার যদি জি সমান যদি হয় 9.8 আর এস সমান টি যদি হয়, এখানে বলছে 1 সেকেন্ড যেহেতু বলেছে, তাহলে এস সমান কি লিখতে পারি? জি ইন্টু টি স্কোয়ার। তাহলে এস সমান কি হবে? জি হচ্ছে 9.8, এটা আমরা জানি অভিকর্ষের অধীনে পড়ছে। টি হচ্ছে 1 স্কোয়ার মানে 1। তাহলে আমার কত হলো? 9.8 মিটার এলো। 9.8 মিটার এলো। তো আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে 9.8 মিটার। বুঝে গেছে? তাহলে কারেক্ট অপশান হয়ে যাচ্ছে আমাদের 9.8 মিটার। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, বেশ। এরপরে বলেছে এল টি টু দি পাওয়ার -2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত। এল টি টু দি পাওয়ার -2 যে ভৌত রাশির মাত্রীয় সংকেত। এল টি টু দি পাওয়ার -2 আমরা জানি ত্বরণের হয়, তাই এটা নিয়ে আর বেশি কথা বলছি না। এটা হবে কারেক্ট অপশান সি, ত্বরণ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এখানেও দেখো এল মানে হচ্ছে তোমার এই একটা দৈর্ঘ্য বা দূরত্ব, টি স্কোয়ার মানে হচ্ছে সময়ের স্কোয়ার। তাহলে এইটা হলো। বেশ। সাধারণ তুলা যন্ত্র দিয়ে কি মাপা যায়? ভর, ওজন, আয়তন, ভরবেগ। এটা ऐसा কি বলবো, এটা কোনো কোশ্চেন ছিল? এগুলো আমাকে আলোচনা করাতে হবে? হ্যাঁ, इतनी इजी सवाल कोई पूछता है क्या? क्या भाई लोग, पूछता है भी क्या? আরে সাধারণ তুলা যন্ত্র, ভর, আর কি? এইটা আমাকে আলোচনা করাতে হচ্ছে। কি দিনকাল এলো মাইরি। ওকে, প্রদত্ত দৈর্ঘ্যের এককগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? আবার দেখো, ন্যানো মানে কি? ন্যানো মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -9, মিলি মানে 10 টু দি পাওয়ার -3, মাইক্রন মানে 10 টু দি পাওয়ার -6, ফার্মি মানে 10 টু দি পাওয়ার -15। তাহলে সব থেকে ছোট কোনটা? -10, -3, -6, -15। কোনটা? এইটা। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ফার্মি। ঠিক আছে, সব থেকে ছোট। সবসময় খেয়াল রাখবে এখানে কি কি আছে। সেখানে ন্যানো হয়েছিল মানে এই নয় যে এখানেও ন্যানো হবে। হ্যাঁ, এখানে ফার্মির বদলে অ্যাংস্ট্রম দিয়ে দিতে পারতো, ইউ দিয়ে দিতে পারতো, সরি ইউ না, ইউ দিয়ে দিতে পারতো, ইউনিট যেটা বলে, অনেক কিছুই দিতে পারতো। তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, বোঝা গেছে? ওকে, এরপরে কি? এরপরে বলেছে যে যে রাশির একক দুটি মৌলিক, আচ্ছা, যে রাশির একক দুটি মৌলিক একক দ্বারা গঠিত। আচ্ছা, বল। বল মানে বল মানে কি? বল মানে হচ্ছে এফ সমান হচ্ছে এম এ। তাহলে বল হচ্ছে মৌলিক একক, এটা ঠিক আছে, কিন্তু এটা কিন্তু মৌলিক একক নয়, বাদ দাও। ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে s/t স্কোয়ার। হ্যাঁ, এটাও মৌলিক একক, এটাও মৌলিক একক। আচ্ছা, আর কি আছে কিনা দেখি। ভরবেগ, ভরবেগ মানে হচ্ছে mv, এটা মৌলিক একক, কিন্তু এটা মৌলিক একক নয়। কার্য, কার্য মানে এটা তোমরা এখন জানো না, কার্য মানে পরে পড়বে, বল ইন্টু সরণ। তাহলে এটা মৌলিক একক, কিন্তু এটা মৌলিক একক নয়। তাহলে এটা কি? অপশান এ, অর্থাৎ ত্বরণ। হ্যাঁ, ত্বরণ। এ মানে হচ্ছে ত্বরণ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ত্বরণ হচ্ছে দুটি মৌলিক একক দিয়ে গঠিত। একটা হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বা সরণ, যাই বলো না কেন, সেটা একটা মৌলিক একক, বাই সময়ের স্কোয়ার, অর্থাৎ সেখানেও কিন্তু সময়টাও একটা মৌলিক একক। আর বাকিগুলো দেখো, একটা মৌলিক একক হলেও বাকিগুলো কিন্তু লব্ধ একক হয়ে যাচ্ছে। ওকে, ক্লিয়ার? কার্যের মাত্রীয় সংকেত মনে নেই? ঠিক আছে, মনে রাখার দরকার নেই। কার্য সমান কি আছে? এফ ইন্টু এস, আমরা জানি। বল ইন্টু সরণ। তাহলে বলের হয় স্যার আমরা জানি এম এল টি টু দি পাওয়ার -2। তার সাথে যদি আরেকটা এল গুণ করে দিই স্যার, সরণ মানে তো এল, তাহলে আমার যেটা হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এক্ষুনি করে এলাম। কার্য আর শক্তির কিন্তু বেসিক্যালি একই হয়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এইটা হচ্ছে কার্য বা শক্তির
মাত্রিয় সংকেত। এরপরে বলেছে ঘনকোণ, ঘনকোণের কি হয়, বলেছে ঘনকোণের মাত্রা নেই একক নেই, না মাত্রা নেই এটা ঠিক, কিন্তু একক নেই এটা ভুল। মাত্রা নেই একক আছে এটা ঠিক, বাকিগুলো কি বলেছে মাত্রা আছে একক আছে, একদমই হবে না, মাত্রা আছে একক নেই এটাও না, মাত্রা নেই কিন্তু একক আছে। এককটা কি, এককটা এক্ষুনি বলে এলাম, এককটা হচ্ছে স্টেরাডিয়ান, এটা হচ্ছে একক, এককটা হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, বোঝা গেছে, ক্লিয়ার। এরপর আছে বলেছে 1 মাইক্রন সমান কত ন্যানোমিটার, আবার সেই একই ধরনের প্রশ্ন। 1 মাইক্রন মানে কত, 1 মাইক্রন মানে 1 মাইক্রোমিটার মানে 10⁻⁻6 মিটার। আমাকে ন্যানো জানতে চেয়েছে, মানে 10⁻⁻9 আনতে হবে। তো 10⁻⁻6 থেকে 10⁻⁻9 আনা মানে আমাকে এটাকে আরো 1000 দিয়ে ভাগ করতে হবে, কিন্তু এমনি এমনি তো 1000 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। মানে বেসিক্যালি কিভাবে লিখতে পারি, 1000 গুণ করে ভাগ করা যা, এইটাকে ভেঙে 10³ লিখে তারপরে 10⁻⁻9 লেখা একই ব্যাপার, কারণ আলটিমেট 10³ ইন্টু 10⁻⁻9 হলেই আমার 10⁻⁻6 আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার এইটা করলে, এইটা তো আমার টোটাল ন্যানো, এইটা যে চলে এসে এই টোটালটা তো ন্যানো, তাহলে আমার কত হবে 10³ ন্যানোমিটার। দেখো তো 10³ বা 1000 থাকবে কোথায়, আছে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 10³। বোঝা গেছে ব্যাপারটা, ভেরি গুড। এরপরে বলেছে যে ত্বরণের এককে সময়ের একক দিয়ে গুণ করলে কোন ভৌত রাশি পাওয়া যায়। এ বলেছে এ সমান আমরা জানি বাবু v/t, ঠিক আছে, মানে এখানে যদি বেগের পরিবর্তন ধরি, তাহলে ত্বরণের এককে সময় দিয়ে গুণ করছি, তাহলে কি পাওয়া যাচ্ছে, v সমান a × t। তাহলে ভিটা কি বলতো, ভিটা হচ্ছে আমাদের বেগ, ভিটা হচ্ছে আমাদের বেগ। তাহলে দেখো তো বেগ আছে, আছে বেগ, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? ওকে, বেশ। এরপর হচ্ছে সাধারণ রৈখিক স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক কি, সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে ন্যূনতম কত দূরত্ব মাপা যায়। 0.1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার না, 0.01 সেন্টিমিটার না, কারণ 1 মিলিমিটার অর্থাৎ 0.1 সেন্টিমিটার, 0.001 সেন্টিমিটার আরই না, তাহলে 0.10 মানে এটা দেখে লোকের মনে হবে যে 10 না, তো ভুল আছে, না এটাই ঠিক আছে, 0.10 মানেই 0.1 সেন্টিমিটার, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটাই মানে হচ্ছে 1 মিলিমিটার। সাধারণ স্কেলের সাহায্যে কিন্তু আমাদের 1 মিলিমিটার সব থেকে কম মাপতে পারি। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? আশা করি কারোর কোনো ডাউট নেই, কি তাই তো? কি গো, ক্লাস কেমন লাগছে? হ্যাঁ, বিদেশ স্যার কেমন পড়াচ্ছে? শুধু দেখলে হবে, খরচা নেই? খরচা আছে কি? কিছু শব্দ খরচ করতে হবে তোমাদেরকে। নিচেই যে কমেন্ট বক্সটা দেখছো, এই কমেন্ট বক্সে গিয়ে তোমরা একটু বলে দাও কেমন লাগে। আর কেউ দেখুক না দেখুক, আমি দেখি। বিদেশ স্যার কিন্তু সব কমেন্ট ভালো করে দেখে। তো তোমাদের যদি মনে হয় যে ভালো লাগছে, সেটা যদি বলো যে ভালো লাগছে বলে, সেটা আমাদের ভালো লাগে, আমার ভালো লাগে, তখন একটা আলাদা একটা এনার্জি পাই, স্টুডেন্টগুলো বললো ভালো বলেছে, তাহলে এদের জন্য আমাকে আরও করতে হবে। বা যদি কখনো মনে হয় যে না স্যার এই জায়গাটা বুঝতে পারলাম না, বা এই জিনিসটা আপনি আপনার বলার স্টাইলটা চেঞ্জ করুন, বা এটা করুন, সাপোজ কিছু একটা যদি থাকে, তো চেষ্টা তো করি সব রকম ভালোভাবে বলার, আশা করি থাকবে না কিছু। যদি তাও কিছু থাকে তো সেটাও বলো, বাট হ্যাঁ, কোনো নেগেটিভ কমেন্ট ছড়িয়ে নাও, ওটা বেকার, ওটা কোনো লাভ হয় না। তাতে আমাদেরই যদি কখনো মন ভেঙে যায়, আমরা ভিডিওগুলো আনতে পারবো না, লস কার হবে, সকলের। তো ভালো কমেন্ট করো, ভালো মানে এই নয় যে খারাপটাকে ভালো বলতে বলছি, পজিটিভ কমেন্ট করো, কনস্ট্রাকটিভ কমেন্ট করো যে স্যার এইটা এই জায়গাটা এরকম করলে ভালো হতো, সেটাও কিন্তু একটা কমেন্ট, সেটা কিন্তু একটা সাজেশান। তোমরা ছোটো ছোটো স্টুডেন্ট, কিন্তু তোমাদের থেকেও অনেক কিছু কিন্তু আমরা জানতে পারি। আর ভালো লাগলো অবশ্যই বলবে কেমন লাগলো, ভালো লাগলে ভালো বলো, বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে আরও বেশি সংখ্যক বন্ধু, আরও বেশি সংখ্যক এই অল ওভার ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আমাদের এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। আমাদের চেষ্টা সবসময়ই সেটা থাকে। ওকে, বোঝা গেছে? তাহলে ভালো লাগছে বিদেশ স্যারকে, কমেন্টে জানাও। ওকে, চলো। এরপর বলেছে বলের মাত্রিয় সংকেত। বলের মাত্রিয় সংকেত মনে থাকলে ভালো কথা, যদি মনে না থাকে তাহলে বল সমান হচ্ছে m × a, তাহলে বলের হয় কি স্যার, m হয়, আর এর জন্য কি হয়, L t⁻²। এক্ষুনি করলাম কি মনে পড়ছে না, যাই হোক mL t⁻², হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে mL t⁻², বি বলেছিলাম না, বি ফর বিদেশ স্যার, বি ফর বং মিস্ট্রি, আর বি ফর
এই যে সাবজেক্ট পড়ছো ভৌত বিজ্ঞান, তাহলে এই নয় যে পরীক্ষা হলে যেটা পারবে না এই বি মেরে দিয়ে চলে এলে। তো ঠিক আছে, চলো আমরা তারপরে করা যাক। এরপরে বলেছে যেটি ভৌত রাশি নয়, কোনটি ভৌত রাশি নয় গো এখানে? ভৌত রাশি নয় হচ্ছে জল, জলের ঘনত্ব, জলের ভর, জলের আয়তন, এগুলো সবই কিন্তু মাপা যায়। জলের ঘনত্ব মাপতে পারি, জলের ভর মাপতে পারি, জলের আয়তন মাপতে পারি, কিন্তু যদি বলে জল, জল কি? ওটা তো একটা পদার্থের নাম, ওটা আমি কি মাপবো? তো জল হচ্ছে ভৌত রাশি নয়। ওকে, নয়, তাহলে জল ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, জল হচ্ছে এখানে সঠিক উত্তর। এরপর বলেছে কোনটি স্কেলার রাশি, কোনটি স্কেলার রাশি? এখানে বলের মান অভিমুখ আছে, ভরবেগেরও মান অভিমুখ আছে, ত্বরণেরও মান অভিমুখ আছে, কিন্তু কার্যের কোনো মান অভিমুখ নেই। তোমাদের যদি বলা হয় যে কোনো একটা মেশিন 25 জুল কাজ করলো, তোমার ইচ্ছে হবে জানতে আরও যে 25 জুল কোন দিকে স্যার? আরে কাজ করেছে 25 জুল কোন দিকে, কেটে যদি হতে যে বল প্রয়োগ করেছে তখন একটা আলাদা ব্যাপার ছিল যে ঠিক আছে 25 নিউটন বল প্রয়োগ করেছে, তাহলে এই দিকে, এ থেকে বি এর দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে, সাপোজ একটা কিছু থাকতে হতো। কিন্তু কার্য হচ্ছে আমাদের স্কেলার রাশি, তাহলে এখানে কি হবে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কার্য। বোঝা গেছে? আশা করি সকলে বুঝতে পেরেছো। এরপর নেক্সট কি আছে? নেক্সট আছে প্রদত্ত কোনটি ভেক্টর রাশির উদাহরণ? ক্ষেত্রফল, তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, কৃতকার্য। ভেক্টর রাশির উদাহরণ, ভেক্টর রাশির উদাহরণ এখানে কি? কৃতকার্য মানে তো কার্য, ক্ষেত্রফল তো এখানে হবে না, স্কেলার রাশি এটা, উষ্ণতাও তো নয়, তড়িৎ প্রবাহ মাত্রাও কিন্তু ভেক্টর রাশি নয়। তড়িৎ প্রবাহ মাত্রা অভিমুখ আছে বটে, এটা কিন্তু ভেক্টর রাশি হবে না। না, এই কোশ্চেনটা না ভুল আছে, বুঝলে? এই কোশ্চেনটা ভুল আছে। এখানে অপশানগুলোই ঠিকঠাক দেয়নি। ঠিক আছে, আমরা তার পরেরটায় চলে যাই। বার্ন, বার্ন হচ্ছে কোন ভৌত রাশির একক? বার্ন হচ্ছে আমরা জানি খুব অতি ক্ষুদ্র ক্ষেত্রফল পরিমাপের জন্য বার্ন ইউজ করা হয়। নিউক্লিয়াসের প্রস্থচ্ছেদ, এগুলো মেনলি মানে পরমাণু নিউক্লিয়াস তার প্রস্থচ্ছেদ মাপার জন্য মেনলি ইউজ করা হয়। তাহলে ক্ষেত্রফল, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্ষেত্রফল মাপার জন্য কিন্তু বার্নটা ইউজ করা হয়। ক্লিয়ার হয়েছে? প্রদত্ত কোন ভৌত রাশির মাত্রীয় সংকেত ml(T⁻1)? ml(T⁻1), এম মানে দেখো ভর, L(T⁻1) মানে বেগ, তাহলে দেখো ভরবেগ, ভর আর বেগ গুণ হিসেবে আছে, তাহলে ভরবেগ হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে কি তাহলে সবসময় ভরবেগই হবে, আর কিছু হবে না? হ্যাঁ, কি হবে না হবে না? আরও একটা আছে যার হচ্ছে ml(T⁻1) হয়, সেটা হচ্ছে বলের ঘাত। কখনো যদি দেখো যে ভরবেগ আর বলের ঘাত একসাথে আছে, দিয়ে বলে দিয়েছে এ ও সি দুটোই বা এ ও বি দুটোই, ঘাবড়িও না, তখন কিন্তু ওইটাই হবে। খেয়াল রাখবে কিন্তু, শুধু এই নয় যে এখানে ভর আছে আর বেগ আছে মানে করে দেবো। হ্যাঁ, ওখানে কিন্তু প্রযুক্ত মানে বল ইন্টু সময় করলেও কিন্তু ml(T⁻1) আছে। বলের ঘাতটা কি জানো তো? বলের ঘাত মানে হচ্ছে বল ইন্টু সময়। তাহলে বল ইন্টু যদি সময় হয় তাহলে বলের জন্য কি ml(T⁻2), তার সাথে তাহলে কি হবে? সময় গুণ হবে। তাহলে T⁻2 ছিল, একটা সময় গুণ হলো, তাহলে কি হবে? ml(T⁻1) কিন্তু হয়ে যাবে। তাহলে বলের ঘাত হলেও কিন্তু এইটা হবে। হ্যাঁ, তো তোমরা ভরবেগ দেখেই সবসময় করবে না, তোমাদের মাথায় রাখতে হবে ভরবেগের পাশাপাশি বলের ঘাতটাও যদি থাকে তাহলে সেটা নিয়ে কিন্তু হবে। বুঝে গেছে? বেশ। রাইডার যুক্ত যন্ত্র কি? রাইডার কোথায় থাকে? রাইডার থাকে হচ্ছে স্প্রিং তুলায়। না, রাইডার থাকে না স্প্রিং তুলায়। স্টপ ওয়াচে তো থাকেই না, মাপনি চঙ্গমে থাকে না, থাকে সাধারণ তুলা যন্ত্রে। সাধারণ তুলা যন্ত্রে রাইডার থাকে। রাইডার কখন ইউজ করা হয়? যখন 10 মিলিগ্রামের থেকেও যদি কোনো কম ভর মাপতে হয় সেক্ষেত্রে ওই রাইডারটা ইউজ করা হয়। রাইডার হচ্ছে 10 মিলিগ্রামের একটি খুব সরু বাঁকানো তার, যেটাকে আমরা তুলাদণ্ডের উপরে বিভিন্ন অবস্থানে বসিয়ে তার ক্যালকুলেশন করে আমরা বের করি যে কত ভর দিচ্ছি। বোঝা গেছে? মানে এফেক্টিভ ভরটা কত হচ্ছে। পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার জন্য কোনটা ব্যবহার করা হয় গো? পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ, পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ মাপার জন্য আমরা ইউজ করি ফার্মি বা যেটাকে বলি আমরা ফেমটোমিটার, অপশন ডি। এরপর বলেছে কোনটি প্রাথমিক একক নয়? প্রাথমিক একক নয় বলতে মৌলিক একক, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, সামতলিক কোণ, তাপমাত্রা, এটাও
মানে এটাও কিন্তু মানে প্রাথমিক একক, রিপন পাবলের প্রাথমিক একক, তাপমাত্রা প্রাথমিক একক। তাহলে একক 9 কোনটা? সমতলিক কোণ। ঠিক আছে, এখন কিন্তু এটাকে আর এটা সম্ভবত 1995, আমার সালটা মনে নেই, প্রবাবলি 1990-এর পর থেকে এইটাকে কি বলা হয়, এই যে রেডিয়ান, হ্যাঁ রেডিয়ান, আর হচ্ছে এই যে স্টেরেডিয়ান, এগুলোকে বলা হচ্ছে কি সহকারী একক। এই দুটোকে আগে মৌলিক একক বা প্রাথমিক একক ধরা হতো, কিন্তু পরে এগুলোকে সহকারী এককে তালিকাভুক্ত করা হয়। এই দুটো ক্লিয়ার হয়েছে? কোনটিকে ভৌত রাশি বলা যায় না? ভৌত রাশি বলা যায় না কাকে? ক্রিকেট বলের আয়তন, না এটা তো ভৌত রাশি, কেন হবে না? ভর, এটাও ভৌত রাশি। ক্ষেত্রফল, বলের আকার, আকার তো একটা গোল হোক, চৌকো হোক, বা গোলক আকার হোক, ঘনক আকার হোক, ওগুলো কি কোনো ভৌত রাশি হচ্ছে? ওটা তো একটা আকার, জাস্ট একটা আকার। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্রিকেট বলের আকার হচ্ছে কিন্তু ভৌত রাশি বলা যায় না। এই নাটাগুলো ভালো করে খেয়াল করবে। তোমরা হয়তো তাড়াহুড়ে পড়বে কোনটিকে ভৌত রাশি বলা যায়, আয়তন, হ্যাঁ আয়তন মেরে দিয়ে চলে গেলাম, ভুল হয়ে যাবে। ওকে, এরপর হচ্ছে তিনটি মৌলিক একক। বাপরে বাপরে বাপ, তিনটি মৌলিক একক নিয়ে গঠিত একটি স্কেলার রাশি এবং একটি ভেক্টর রাশি। তিনটি মৌলিক একক নিয়ে গঠিত স্কেলার রাশি। আচ্ছা দ্রুতি দেখো তো, দ্রুতি মানে হচ্ছে তোমার সরণবাহী সময় তিনটে হচ্ছে না, বাদই দিয়ে দাও। কার্য হচ্ছে কি? কার্য হচ্ছে তোমার বল ইন্টু সরণ, আবার বল মানে হচ্ছে এম ইন্টু এ। হ্যাঁ, কিন্তু এম ইন্টু এ মানে তো আর এটা হচ্ছে না, না 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 হবে না। আচ্ছা আচ্ছা, এখানে মৌলিক বলেছিল না, প্রথমটাই তো তাহলে মিস করে গেলাম। দ্রুতি, দ্রুতি মানে কি গো? দ্রুতি মানে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। আর বেগ হচ্ছে আমাদের কি? সরণ বাই সময়, এটা অতিক্রান্ত দূরত্ব বাই সরণ বাই সময়। তাহলে এটা তিনটি হচ্ছে না। কার্য হলে কি হচ্ছে? কার্য যখন হচ্ছে এফ ইন্টু এস হচ্ছে, এফ সমান কি? এম এ ইন্টু এস। কিন্তু এম এ যদি হয় তাহলে এম, এটা হচ্ছে এস, এটা হচ্ছে টি স্কোয়ার ইন্টু এস। আচ্ছা, ত্বরণ হলে এটা কি বলেছে? হবে না। আচ্ছা, ক্ষমতা এবং ত্বরণ, কার্য এবং বল, আর কার্য ইন্টু ত্বরণ, এটা কার্যের ব্যাপারটা গেল। তাহলে কার্য কিন্তু তিন প্রকার, কিন্তু একদম তিনটে নয়। এটা বেসিক্যালি যেটা আসছে এম এ স্কোয়ার টি স্কোয়ার চলে আসছে, মানে বেসিক্যালি 5টা সংখ্যা হয়ে যাচ্ছে, কিন্তু তিনটি মৌলিক একক বলেছে। তার মানে এখানে কিন্তু তোমার এইটা একটা হওয়ার চান্স আছে। মৌলিক একক মানে ভরের একক, এখানে হচ্ছে সরণের একক, এখানে হচ্ছে সময়ের একক। এখানে যদি কটি ভৌত রাশি বলতো সেটা আলাদা করে ভাবতাম, তো এখানে আপাতত এটা একটা হতে পারে। তাহলে কার্যটা হয়ে গেল কি স্কেলার রাশি। ত্বরণটা দেখো দেখি, ত্বরণ মানে কি? ত্বরণ মানে এ সমান হচ্ছে এস বাই টি স্কোয়ার। না, এটা আবার হবে না। তাহলে বল, বল হতে পারে। কার্যটা তো এটা ঠিক আছে, কার্যটা তো এটা ঠিক আছে, স্কেলার রাশি, এটা হচ্ছে স্কেলার, স্কেলারটা পেয়ে গেছি। তাহলে ভেক্টরের জন্য বলটা দেখো দেখি, এটা তাহলে ভেক্টরের ক্ষেত্রে যদি বলটা হয় তাহলে বল মানে এফ, এফ মানে হচ্ছে এম ইন্টু এ, তাহলে এম ইন্টু এস বাই টি স্কোয়ার। এই তো এখানে পেয়ে গেছি, মানে কিলোগ্রাম, এসের জন্য মিটার, টি এর জন্য, এই তো এখানে হচ্ছে ভরের একক, আর এখানে হচ্ছে সরণের একক, এটা হচ্ছে সময়ের একক। তাহলে এখানেও তিনটে আছে, এখানেও তিনটে আছে। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হয়েছে, এটা হয়ে গেল। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে কার্য এবং বল। জাস্ট ভেঙে ফেললেই বুঝতে পেরে যাবে যে কতগুলো কয় প্রকার ভৌত রাশি আছে। তো জয় প্রকার ভৌত রাশি ততগুলো মৌলিক একক, মৌলিক ভৌত রাশি হতে হবে, হ্যাঁ প্রাথমিক রাশি হতে হবে। বুঝে গেছে? বেশ। এরপরে বলেছে ত্বরণের মাত্রীয় সংকেত। ত্বরণের মাত্রীয় সংকেত কি? ত্বরণের মাত্রীয় সংকেত আমরা সকলেই জানি, এ সমান যেহেতু ভি বাই টি, তাহলে আমরা এল টি টু দি পাওয়ার -2 হবে। এটা এতবার করেছি, আর বলার কোনো অপেক্ষা রাখে না। এরপরে বলেছে প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি লব্ধ একক? মোল পদার্থের পরিমাণ বোঝায়, অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, আলোকবর্ষ বেসিক্যালি দৈর্ঘ্য বোঝায়, তার মানে এটাও মৌলিক একক। নিউটন, নিউটন হচ্ছে বলের একক। বলটা একটা লব্ধ রাশি বাবু, তাহলে তার এককটা কি হবে? নিউটন। বলের একক হচ্ছে লব্ধ একক। প্রদত্ত কোনটি রাশি নয়? আবার নয় বলেছে। কি বলেছে? বুলেট, এই এটা আগে একবার হয়েছে। বুলেট, বুলেটের ওজন, বুলেটের ভরবেগ, না বুলেটের ভরবেগ ওজন তো ভৌত রাশি, তাহলে ওজন নয় কোনটা? একটি বুলেট। বুলেট কি করে একটা ভৌত রাশি হতে পারে? বুলেট তো একটা বুলেট পদার্থ, সেটা আবার ভৌত রাশি হয় নাকি? বাট এগুলো কিন্তু মাথা ঠান্ডা করে করতে হবে। নেক্সট আছে ওজনের মাত্রীয় সংকেত। বাবু ওজন মানে বেসিক্যালি তোমার বল, পৃথিবী যে বল দিয়ে টানছে, তাহলে বল তো আমরা জানি ml² টি টু দি পাওয়ার -2 হয়।
টি টু দি পাওয়ার -2 হয়। সরি, ml স্কোয়ার কোত্থেকে এলো, মাই মিস্টেক। ml টি টু দি পাওয়ার -2 হয়। তাহলে দেখো ml টি টু দি পাওয়ার -2 কোথায় আছে, এই তো আছে অপশন বি। তাহলে আমার ওজনের মাত্রিক সংকেত হয়ে যাচ্ছে ml টি টু দি পাওয়ার -2। এরপরে কোশ্চেন আছে যে তোমার জ্যামিতি বক্সের স্কেলের লঘিষ্ঠ ধ্রুবক, লঘিষ্ঠ ধ্রুবক মানে সব থেকে কম আমরা যেটা মাপতে পারি সেটা হচ্ছে 1 মিলিমিটার। তা দেখো 1 সেন্টিমিটার হবে না, 0.1 সেন্টিমিটার মানে 0.1 মিলিমিটার হবে না, 1 মিলিমিটার হবে, 0.1 মিলিমিটার হবে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সব থেকে ছোটোটা কী থাকে, ধরো এরকম একটা এখান থেকে এতটা সেন্টিমিটার, 1 থেকে 2 লেখা আছে, এর ভেতরে আবার এরকম 10টা ভাগ থাকে না, 10টা ভাগ থাকে, তাহলে এই যে ছোট ছোট ভাগগুলো এগুলো কি 1 মিলিমিটার। তাহলে এটাই হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক, মানে এটা ধ্রুবক এই কারণে ওর থেকে কম আর হবে না, ওই স্কেলের জন্য ওটাই ধ্রুবক। বোঝা গেছে, লঘিষ্ঠ ধ্রুবক সব থেকে কম, এটাকে কি বলা যায়, এটাই থাক, এটাকে লিস্ট কাউন্ট বলা হয়, বা তোমার লিস্ট, ওটাকে ইংলিশ নামটা ভুলে যাচ্ছি, মোটামুটি ওইটাকে লঘিষ্ঠ ধ্রুবক বলা হয়। সব থেকে ছোট যে মানটা আমরা কোনো যন্ত্রের সাহায্যে মাপতে পারি সেটাই হচ্ছে ওই যন্ত্রের লঘিষ্ঠ ধ্রুবক। ক্লিয়ার হয়েছে? বেশ। ও, এরপরে চলে এলো আমাদের ভিএসএ কিউ মানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তাহলে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যদি হয় তাহলে সেটা হয়ে যাক নাকি, একদম আমিও গা হাত পা ছেড়ে নিলাম, তোমরাও রেডি হয়ে যাও। এতক্ষণ ধরে এমসিকিউ চলছিল, আবার ভিএসএ কিউ হবে। কি ভালো লাগছে? বেশি বকা হয়ে যাচ্ছে না? হোক, কি আর করবে বলো, অনেক রকম স্টুডেন্ট আছে, অনেকেই আছে যারা হয়তো একদমই পড়াশোনা হয়তো করেছে কিন্তু হয়তো ভুলে গেছে, অনেক দিন আগে পড়েছে, তাদের যাতে মনে পড়ে যায় তাই আমাকে বেশি বেশি কথা বলতে হচ্ছে। আবার তোমরা যারা অলরেডি করে ফেলেছো, ভালোভাবে পড়েছো, তাও দেখবো অনেক ক্ষেত্রে মনে হয় যে হ্যাঁ হ্যাঁ ঠিক তো স্যার এইটা বললেন মনে পড়ে গেল। এই জন্যই আমি একটু ভালো করে ইলাবোরেট করে বুঝিয়ে বুঝিয়ে পড়ি, তাতে হয়তো একটু সময় বেশি লাগে, কিন্তু আলটিমেট তোমাদের মাথায় বারবার কথাগুলো ঢুকতে 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 ওটা কিন্তু একদম সেট হয়ে যায়। তোমাদের পরে আর প্রয়োজন হয় না যে আলাদা করে রিভিশন করব, কি তাই তো? ওকে, বলেছে আপেক্ষিক ঘনত্ব একটি ক্ষেত্র এককবিহীন রাশি। একদমই তাই। আপেক্ষিক ঘনত্ব মানে কি? আপেক্ষিক ঘনত্ব মানে কোনো বস্তুর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ওই হচ্ছে এটা হচ্ছে আরডি, এটা হচ্ছে আরডি রিলেটিভ ডেন্সিটি। 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব, দুটো ঘনত্বের যদি হয় অনুপাত হয় তাহলে একক তো দুটো একে অপরকে প্রতিমিত করে দেবে। তাহলে এটা হচ্ছে একদমই ঠিক জিনিস, তাহলে এটা হয়ে যাবে আমাদের সত্য। ঠিক আছে, এবার বলেছে সত্য বা মিথ্যা লেখো। সিজিএস পদ্ধতিতে বলের একক নিউটন। একদম ডাহা মিথ্যে কথা, সিজিএস পদ্ধতিতে বলের একক হয় ডাইন, তার মানে এটা ভুল, অর্থাৎ আমাদের মিথ্যা। এরপর বলেছে আলোকবর্ষ একক ব্যবহার করে ড্যাশকে প্রকাশ করা হয়। কি প্রকাশ করা হয় আলোকবর্ষ একক ব্যবহার করে? আলোকবর্ষ একক এটা করে দূরত্ব ব্যবহার করা হয়, সরি দূরত্বকে প্রকাশ করা হয়। আলোকবর্ষ এককটা কি? দূরত্ব বোঝায়। আলো 1 বছরে যে দূরত্ব যায় তাকেই 1 আলোকবর্ষ বলে, তাই সেই দূরত্ব তো। ক্লিয়ার হয়েছে? একটি মাত্রাবিহীন রাশির উদাহরণ দাও। মাত্রাবিহীন রাশির উদাহরণ কি হবে? মাত্রাবিহীন রাশির উদাহরণ যে এক্ষুনি পড়লাম, আপেক্ষিক ঘনত্ব যার একক নেই তার তো মাত্রা এমনিই থাকবে না। হ্যাঁ, এক্সেপশন কি? ঘনকোণ এবং যে দ্বিমাত্রিক কোণ তাদের মাত্রা না থাকলেও একক আছে, বাট যেগুলো একক নেই সেগুলো কনফার্ম তোমার মাত্রা থাকবে না। তাহলে একটি মাত্রাবিহীন রাশি এটা কি হতে পারে? আপেক্ষিক গুরুত্ব হতে পারে। আপেক্ষিক গুরুত্ব তো হলো ওখানে, আমি এখানে আরেকটা লিখছি, আপেক্ষিক আর্দ্রতা হতে পারে। ওখানে আপেক্ষিক গুরুত্ব আছে, ওটাও হতে পারে। আপেক্ষিক ঘনত্ব হতে পারে, আপেক্ষিক আর্দ্রতা হতে পারে। ক্লিয়ার? আমি একটা লিখলাম এখানটায়। নেক্সট হচ্ছে ভি আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত্ব ডি হলে তার ভর কত? বাবু আমরা জানি ঘনত্ব সমান বস্তুর ভর বাই আয়তন। তাহলে এখন আমাদের ভর সমান কি হবে? ঘনত্ব ইন্টু তার আয়তন হবে। তাহলে এটা ভি ডি, তাহলে এখানে ভি দিয়ে দিয়েছে, ডি দিয়ে দিয়েছে, তাহলে ভর কত? এম সমান ভি ডি। বোঝা গেছে? এম সমান ভি ডি। ক্লিয়ার? বেশ। এরপর কি আছে? এরপর আছে, 1 মিনিট, এরপর আছে 4 ডিগ্রি উষ্ণতা, এখানে ওয়েতা হয়ে গেছে, এটা উষ্ণতা হতো। 4 ডিগ্রি উষ্ণতায় 1 ml জলের ভর কত? 1 ml জলের ভর কত বাবু?
4 ডিগ্রি উষ্ণতায়। 1 ml মানে হচ্ছে 1 cc। 1 ml মানে হচ্ছে কত? 1 cc বা সেন্টিমিটার কিউব। জলের ঘনত্ব তোমরা কত জানো গো? জলের ঘনত্ব জানো যে জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 সিসির ওজন যদি 1 গ্রাম হয়, তাহলে 1 ml মানে তো 1 সেন্টিমিটার কিউব। তাহলে এর ভরটা কত হবে? এর ভরটা হবে তোমার 1 গ্রাম হবে। কিভাবে এলো? না, রো সমান এম বাই ভি। তাহলে এম সমান কি? এম সমান হচ্ছে রো ইন্টু ভি, অর্থাৎ বস্তুর ঘনত্ব ইন্টু আয়তন। ঘনত্ব কত? ঘনত্ব আমরা জানি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর আয়তনটাও তো পেলাম 1 মিলিমিটার 1 ml সমান 1 সেন্টিমিটার কিউব, তাই না? তাহলে আমার এগুলো সবগুলো করলে কত হলো? 1 গ্রামই তো এলো, 1 গ্রাম। তাহলে 1 গ্রাম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত মিটার? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান হচ্ছে 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। 1.496 ইন্টু 10 টু দি পাওয়ার 11 মিটার। এটা জাস্ট একটা কি বলবো, এগুলো হচ্ছে তথ্যধর্মী প্রশ্ন, এগুলোতে বোঝার বা বোঝানোর কিছু নেই, আমি স্কিপ করে গেলাম, মানে জাস্ট বলে দিলাম এখানে বোঝাবো আর কি। সাধারণ তুলা যন্ত্রে রাইডারের কাজ কি? রাইডারের কাজ হচ্ছে 10 মিলিগ্রামের কম ভর পরিমাপে সাহায্য করে আর কি। তো আমি আপাতত দেখলাম 10 মিলিগ্রামের কম ভর পরিমাপ করে। 10 মিলিগ্রামের কম ভর পরিমাপ করে। ক্লিয়ার হয়েছে? বলেছি ওজন বাক্সে বাটখারাগুলি ড্যাশ অনুপাতে থাকে। তাহলে ভরের অনুপাত আমরা জানতাম কি? 5:2:2:1। 5:2:2:1 এটা আমরা জানি। চাপের মাত্রীয় সংকেত বলেছে গো। চাপের মাত্রীয় সংকেত মানে কি বাবু? চাপ মানে কি? চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের মাত্রীয় সংকেত আমরা কি লিখতে পারি? mL/2। আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য, তাহলে এল স্কোয়ার লিখতে পারি। তাহলে দেখো এই এল স্কোয়ারটা যদি ওপরে আসে তাহলে কি হবে? mL/2, তার সাথে L-2 একটা গুণ হবে। তাহলে এল একটা আছে, এখানে -2 আছে, তাহলে এটা লিখতে পারি যে mL−T⁻²। ব্যাস, লিখতে পারি তো এটা। তাহলে আমার মাত্রীয় সংকেতটা কি হবে? এইটাই এখানে হবে। তাহলে হবে mL⁻1T⁻²। চাপের মাত্রীয় সংকেত হচ্ছে এইটা, mL⁻1T⁻²। এই L⁻1টাকে মানে টু দি পাওয়ার -1 থাকলে আমরা সময় ইনভার্স বলি। ইনভার্স মানে 1/L 1/m, ইনভার্স অনন্য আর কি বেসিক্যালি। তো এল ইনভার্স মানে এল 1/L, একই ব্যাপার। তাই আমরা বলি mL⁻1T⁻², অথবা mL ইনভার্স T⁻²। ক্লিয়ার হয়েছে? বেশ। এরপরে হচ্ছে সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবকের মান কত? একই ব্যাপার, সাধারণ স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক হচ্ছে 1 মিলিমিটার, বা তোমরা 0.1 সেন্টিমিটার বলতে পারো। বেশ। প্রদত্ত কোন এককটি ভরের একক বাবু? এখানে ভরের একক কোনটা হবে গো? বলো দেখি তোমরা, ভরের একক কোনটা হবে? ফার্মি, এফএম, এটা কি ফেমটোমিটার? ফেমটোমিটার তো এটা দৈর্ঘ্যের একক। ফেমটোমিটার হচ্ছে আমাদের দৈর্ঘ্যের একক। ইউ মানে হচ্ছে অভিন্ন পারমাণবিক ভর, যেটা এটা কিন্তু তাহলে ভরের একক। আর এটা কি হচ্ছে? এটা কিন্তু লাইট ইয়ার, মানে এটাও কিন্তু দূরত্ব বা দৈর্ঘ্যের একক। তাহলে কোনটা হবে? ইউ। এইটা হবে আমাদের ভরের একক। এটাই হবে ভরের একক আমাদের। ক্লিয়ার? বেশ। এরপর হচ্ছে আমাদের 18.35 গ্রাম পরিমাপের জন্য ন্যূনতম কত? এইটা আমি একটু ভেঙে লিখি। এখানে কি আছে? 18.35 গ্রাম। তো এটাকে এইভাবে লিখতে পারি বাবু ভেঙে। 18 মানে আমি একটা 10 গ্রামের বাটখারা পাবো। হ্যাঁ, 10 গ্রামের তো আছে। এইটা মাথায় রাখবে, 5:2:2:1। 10টা তাহলে 1-এ পড়ে গেল। হ্যাঁ, 8 কিন্তু আমি এমনি এমনি পাবো না। তাহলে 8 পেতে গেলে আমার 5 গ্রাম লাগবে, 2 গ্রাম লাগবে, 1 গ্রাম লাগবে। তাহলে এটা কি হলো? টোটাল আমার 18 গ্রাম হলো। এবার এইটা কি করে পাবো? এখানে কিন্তু আবার 300 মানে 0.35 গ্রাম মানে 300 মিলিগ্রাম। তাহলে 300 মিলিগ্রাম পেতে গেলে আমার একটা 200 মিলিগ্রাম লাগবে, 100 মিলিগ্রাম লাগবে। আর 0.05 মানে 50, তাহলে আমার একটা 50 তো আছে, এই 5 স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে কি আমার টোটাল যেটা হয়ে গেল 350 মিলিগ্রাম। তাহলে এই দুটো মিলে দেখো 18.35ই কিন্তু আসছে, 18.35 গ্রামই আসছে। তাহলে আমার ন্যূনতম কটা বাটখারা লাগছে? 1, 2,
3 4 5 6 7, এর ন্যূনতম কটি বাটখারা প্রয়োজন? 7টি। বেটার হয় তোমরা যদি এইটা করে হ্যাঁ 1 নম্বরের প্রশ্ন 7টি লিখলেই তোমাকে ঠিক দেবে। বেটার হয় তুমি যদি এটা একটু করে দেখিয়ে দাও, সেটা রাফে হলেও চলবে, তা টিচার জানবে যে তুমি করে দেখেছো। বুঝতে পেরেছো? এবার বলেছে কোন উপসর্গ দ্বারা 10⁻²কে, এটা হচ্ছে 10⁻², হতো, এটা হচ্ছে 2⁻² হতো। 10⁻² মানে কি? সেন্টি। 10⁻1 হলে হয় ডেসি, 10⁻² হলে সেন্টি, 10⁻³ হলে মিলি, 10⁻6 হলে মাইক্রো, 10⁻9 হলে ন্যানো, 10⁻12 হলে পিকো, 10⁻15 হলে ফেমটো। এইভাবে কিন্তু পরপর যায়। ওকে, আরও আছে 10⁻18 আর 10⁻21 আছে, আমি নামগুলো ভুলে গেছি, ইয়োটা না ভুলে গেছি। তো 10⁻15 অবধি আপাতত ফেমটো, তোমাদের বইতেও তাই আছে, আপাতত তাই জেনো। তো 10⁻2 মানে এটা কি? এইটা হচ্ছে বেসিক্যালি সেন্টি। কি তাহলে কোন উপসর্গ দ্বারা প্রকাশ করা হয়? সেন্টি, বা ইংলিশে লিখলে হয়ে যাবে এইটা। ঠিক আছে, সেন্টি। ক্লিয়ার? এরপর হচ্ছে বলের মাত্রিয় সংকেত। এখন বলের মাত্রিয় সংকেত কত? বল মানে কি? বল মানে এফ সমান হচ্ছে এম ইন্টু এ। আমি অনেকবার করলাম, তাহলে এম যদি হয় তাহলে এটা এম এর জন্য কি হবে, মানে ভরের জন্য এম হবে, এর জন্য কি হবে L⁻²। তাহলে তুমি সবগুলো করে ফেলো, তাহলে এম L⁻²। তাহলে বলের মাত্রিয় সংকেত কি? এম L⁻²। ক্লিয়ার হয়েছে? বেশ। 3টি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ এককের উদাহরণ। এক্ষুনি করে এলাম তো। 3টি মূল একক মানে, আচ্ছা কি ধরা যায়? 3টি মূল একক দ্বারা গঠিত একটি লব্ধ একক। আয়তন বলে দিতে পারি। না, 3টি মূল রাশি বলেনি, 3টি মূল একক বলেছে, মানে আলাদা আলাদা একক হবে। আচ্ছা, বলই ধরে নিই। বল সমান কি? বল সমান হচ্ছে এম ইন্টু এ, আর এটা মানে এ মানে কি? দূরত্ব বাই সময় স্কোয়ার। তাহলে দেখো এর জন্য কেজি আসছে, আর এটার জন্য মিটার আসছে, আর এটার জন্য সেকেন্ড স্কোয়ার আসছে, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা কি লব্ধ এককের উদাহরণ হয়ে যাবে, তাহলে বল হয়ে যাবে। একটি এককবিহীন ভৌত রাশির নাম লেখো। এককবিহীন ভৌত রাশি কি হবে? এককবিহীন ভৌত রাশি আমি এক্ষুনি বললাম অনেকগুলোই। আপেক্ষিক আর্দ্রতা বলেছিলাম, আপেক্ষিক ঘনত্ব হয়ে গেছে। এখানে কি বলা যায়? এটা তাহলে আণবিক ভর বলে দেওয়া যায়। আণবিক ভরেরও কিন্তু একক হয় না, আণবিক ভরের কিন্তু কোনো একক হয় না। তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি। সত্য মিথ্যা লেখো। কে বলবে এটা সত্য না মিথ্যা? তড়িৎ প্রবাহ একটি ভেক্টর রাশি। ভুল। হ্যাঁ, তড়িৎ প্রবাহের অভিমুখ আছে, এটা ঠিক, একটা প্লাস থেকে মাইনাসের দিকে যায়, কিন্তু তার যে যোগগুলো সেটা কিন্তু ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় না, সেটা স্কেলার যোগের নিয়ম অনুযায়ী হয়। তাই তড়িৎ প্রবাহ কিন্তু একটা ভেক্টর হবে না, এটা কিন্তু হবে একটা স্কেলার রাশি। এটা হবে একটা স্কেলার রাশি। তাহলে এটা সত্য না মিথ্যা? এটা সর্বৈব মিথ্যা, একদম ডাহা মিথ্যে কথা এটা। ঠিক আছে। ফার্মি এবং মিটারের মধ্যে সম্পর্ক কি? ফার্মি এবং মিটারের মধ্যে সম্পর্ক কি? ফার্মি মানে হচ্ছে 1 FM, তাহলে 1 FM সমান 10⁻⁻15 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার ফার্মি এবং মিটারের মধ্যে সম্পর্ক। নেক্সট, এরপর হচ্ছে আলোকবর্ষ একক মৌলিক না লব্ধ? আলোকবর্ষ মানে কি বাবু? এটা তো বেসিক্যালি একটা দূরত্ব না? তাহলে দূরত্ব তো মৌলিক একক আমরা জানি, তাহলে এটা মৌলিক না লব্ধ হবে? এটা অবশ্যই মৌলিক একক হবে। বোঝা গেছে? এটা অবশ্যই মৌলিক একক হবে। ক্লিয়ার? বেশ, আশা করি এত দূর অবধি ক্লিয়ার সকলের। কারো কোনো ডাউট আছে নাকি? আশা করি নেই। বুঝতে পেরেছো তো? কি একটু বড় হয়ে গেল ভিডিওটা? হোক না, এমনি করে যদি সময় কেটে যায় যাক না, পড়াশুনোই তো করছো। হ্যাঁ, ভালো করে পড়ো, পড়াশোনার প্রতি সময় দাও। এই যে ফোন ল্যাপটপ যাই খুলেই তোমরা বসো না কেন, যেখানে আমাকে দেখছো, ইউজ যদি করতে হয় পড়াশোনার মতো ভালো কাজে করো। এই কখন স্যার ইউটিউবে দুটো রিলস দেখবো, এখানে দুটো শর্টস দেখবো? দেখো, ভালো জিনিস দেখো। আর তোমরা তো ছোট, পড়াশোনার বাইরে এখন অন্য কিছু মাথায় ঢুকিও না। আমি তো বললাম, যদি শুধু পড়াশোনা নিয়ে থাকো, হ্যাঁ তোমার আড্ডা দিতে ইচ্ছে করছে, বন্ধুদের সাথে দাও, বাট ফোনের প্রতি একটু এনগেজ কম থাকো। হ্যাঁ, আমি অনলাইনে পড়াচ্ছি, তাও আমি বলছি ফোন বা ল্যাপটপের প্রতি, বা মেনলি এই শর্টস দেখা, রিলস দেখা, এগুলোর থেকে অ্যাডিক্টেড হয়ে যেও না।
তাতে তোমাদের ব্রেনের যে পাওয়ার না, তোমরা তো ছোট ছোট মানুষ সব, আর সবে এখন উঠছো নতুন চারা গাছের মতো, তোমরা বুঝতে পারছো না যদি তোমাদের ব্রেন ওইটাই অভ্যস্ত হয়ে যায় কি সর্বনাশ হয়ে যাবে। দেখো বড় ভিডিও দেখো, কোনো একটা ভালো জিনিস দেখো, বাট কোনোভাবে এই শর্টস বা রিলসের প্রতি অ্যাডিক্টেড হয়ে যেও না। আননেসেসারি কিছু দেখো না, এই যে ব্লগ করছে, এটা করছে, ওটা করছে, এইসব দেখো না। পড়াশোনার ভিডিও দেখো, এক্সপেরিমেন্টাল ভিডিও দেখো, পদার্থবিদ্যায় অনেক ভালো ভালো ভিডিও আছে। এবার শর্টস কি দেখতে পারো, আমি বলবো যেটা আমাদের বং মিষ্টির শর্টস দেখো, ওখানে কিন্তু সত্যি মজার জিনিস হয়, ওখানে অ্যাডিক্টেড হওয়ার মতো কিছু নেই। হ্যাঁ হতে পারো অ্যাডিক্টেড যদি তুমি সায়েন্সটাকে ভালোবাসো, সায়েন্সের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে, সেই অ্যাডিকশনটা ভালো। বাট হ্যাঁ, আমি এটাও বলবো না যে সারাদিন শুধু এই বং মিষ্টিরই শর্টস দেখো, সেটাও বলবো না। আগে পড়াশুনো, তারপরে সব কিছু। ওকে, চলো এরপর কি হচ্ছে, সত্য বা মিথ্যে লেখো। বলেছে আলোকবর্ষ হলো একটি সময়ের একক, একদমই না, এটা দূরত্বের একক, তাহলে এটা মিথ্যা কথা। চাপ স্কেলার রাশি না ভেক্টর রাশি গো? আমরা জানি চাপ কিন্তু একটা স্কেলার রাশি, আমাদের মনে হতেই পারে চাপ তো স্যার সবসময় নিচের দিকে পড়ে, তাহলে এটা কি ভেক্টর রাশি হবে না? একদমই না, তোমাদের লেখাই আছে চাপ কিন্তু একটা স্কেলার রাশি। হ্যাঁ, চাপের কিন্তু কোনো আলাদা চাপের অভিমুখ আছে, কিন্তু ও সবসময় নিম্নমুখী হয়। তুমি ওর উপর আর একটা চাপ দাও, সেও কিন্তু নর্মাল যোগ হয়ে যাবে, তড়িৎ প্রবাহ মাত্রার মতো। ওর এই নয় যে চাপ এদিকে আছে অন্যদিকে একটা চলে গেল, ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয়ে যাবে, বলের তোমার সামান্তরিক সূত্র কাজে লেগে যাবে ভেক্টর যোগের, এইসব কিন্তু হবে না। চাপও কিন্তু ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না, তাই এটা স্কেলার রাশি হতে পারে, তার অভিমুখ সবসময় নিম্নমুখী। তড়িৎ প্রবাহ যেরকম সবসময় তার হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে, তার আলাদা করে অন্য কোনো অভিমুখ নেই যে দুটো অভিমুখ মিলে একদিকে হয়ে যাবে, সেরকম কিন্তু ব্যাপারটা নয়, ওরকম নয়, হয় না। চাপের ক্ষেত্রে তাই সবসময় লম্বভাবে স্পর্শতলের সাথে লম্বভাবে কাজ করে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এখানে কি বলেছে, এইখানে কোশ্চেনটা একটু বোধহয় প্রবলেমেটিক হয়ে গেছে। এখানে সমীকরণে এইটা হতো যে বেগ, তো সমীকরণে ভি হলো বেগ আর টি হলো সময়, তাই যদি হয় তাহলে এর মাত্রিক সংকেত কি? তো এখানে এত বড় জায়গা আছে, লিখি ভি সমান বলে দিয়েছে এ ইন্টু টি স্কোয়ার। তাহলে বাবু এ সমান কি? এ সমান হচ্ছে ভি বাই টি স্কোয়ার, তাহলে এর মাত্রিক সংকেত কি হবে? ভি মানে তো বেগ, তাহলে এ টু দি পাওয়ার -1 হবে, আর টি তো সময়, তাহলে টি স্কোয়ার থাকবে, তাই টি স্কোয়ারটা উপরে যদি ওঠে তাহলে কি হবে? এল টি টু দি পাওয়ার -1 ছিল, তারপর আবার টি টু দি পাওয়ার -2 হবে, তাহলে মোট মিলিয়ে আমার কত হবে? এল টি টু দি পাওয়ার -3। তাহলে আমার এর মাত্রিক সংকেতটা কি হবে? তাহলে এল টি টু দি পাওয়ার -3। ক্লিয়ার? বোঝা গেছে? আবার বলেছে 37.36, বাপরে বাপরে বাপ, হ্যাঁ পাগল হয়ে যাব। আচ্ছা এখানে কি বলেছে বাবু দেখে নাও, 37.36 গ্রাম। তাহলে 37 মানে বাবু এখানে কি হতে পারে? 30 মানে আমি কিন্তু 20 গ্রাম একটা নিতে পারি, 10 গ্রাম একটা নিতে পারি, 7 মানে 5 গ্রাম একটা নিতে পারি, 2 গ্রাম একটা নিতে পারি, তাহলে আমার হয়ে গেল 37 গ্রাম। এখানে বলেছে 360 মিলিগ্রাম, 360 মিলিগ্রাম মানে আমি 200 নেব একটা, 100 নেব একটা, 50 নেব একটা, 10 নেব একটা, তাহলে দেখো আমার টোটাল 360 মিলিগ্রাম হয়ে গেল। দুটো যোগ করে দাও, দেখবে 37.36 গ্রামই আসছে। তাহলে আমার কত হলো এখানে? 1 2 3 4 5 6 7 8, তাহলে আমার ন্যূনতম কতগুলি দরকার? ন্যূনতম দরকার 8টি। ঠিক আছে, এবার 4টি বলে ভাববে না কেউ, এটা হচ্ছে 8টি, ন্যূনতম হচ্ছে 8টি। সমতলিক কোণ পরিমাপের ক্ষেত্রে, এর পরের প্রশ্ন, কোথায় গেল সমতলিক। সমতলিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোন একক ব্যবহার করা হয়? সমতলিক মানে দ্বিমাত্রিক কোণ, রেডিয়ান। তো কোন একক ব্যবহার করা হয়? রেডিয়ান। রেডিয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সমতলিক কোণ পরিমাপের ক্ষেত্রে আমরা রেডিয়ান একক ব্যবহার করব। বলেছে ক্ষমতা হলো ড্যাশ রাশি। ক্ষমতা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ক্ষমতা এর কোনো কি আলাদা করে কোনো অভিমুখ টভিমুখ আছে নাকি? নেই তো, তাহলে ক্ষমতা হয়ে যাবে আমাদের কি? ক্ষমতা হয়ে যাবে আমাদের স্কেলার রাশি। বলেছে একটি মাত্রাহীন কিন্তু একক যুক্ত, এক্ষুনি করে এলাম, মাত্রাহীন কিন্তু একক যুক্ত, এটা কে হবে? এটা নর্মাল কোণ হতে পারে, অথবা ঘন কোণ হতে পারে। এগুলো হচ্ছে মাত্রাহীন কিন্তু একক, এর কোনো মাত্রা নেই কিন্তু একক আছে, রেডিয়ান স্টেরেডিয়ান এগুলো আছে। বোঝা যাচ্ছে গো? লেখাটা একটু ঘেঁটে গেল মনে হলো, আচ্ছা আরেকবার লিখে দিচ্ছি। কোণ বা
ঘনকোণ। ক্লিয়ার হয়েছে? বলছে 1 ক্যারেট সমান কত গ্রাম? 1 ক্যারেট সমান কত গ্রামের সমান? 1 ক্যারেট সমান হচ্ছে, আমরা জানি 1 ক্যারেট সমান হচ্ছে 200 মিলিগ্রাম। তাহলে এখানে যদি গ্রামে কনভার্ট করে কি আসবে? 0.2 গ্রাম আসবে। কারণ মিলি মানে মিলি থেকে গ্রামে যেতে গেলে আমরা জানি কি 1000 দিয়ে ভাগ করে দিতে হয়, তাহলে 200কে 1000 দিয়ে ভাগ করে দিলে 0.2 গ্রাম চলে আসবে। আলোক দীপ্তির একক কি? আলোকদীপ্তির একক কি? ক্যান্ডেলা, দীপন প্রাবল্য যেটা, এটা হচ্ছে ক্যান্ডেলা। ঠিক আছে, এটাকে এরকম বলা যায়, মানে ইংলিশ নামটা হচ্ছে ক্যান্ডেলা। ক্লিয়ার হয়েছে? দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক কি? দৈর্ঘ্য পরিমাপের কোথায় গেল? হ্যাঁ, দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক কি? দৈর্ঘ্য পরিমাপের বৃহত্তম একক হচ্ছে কি গো? মনে আছে কি? এক্সইউ না, ওটা তো ছোট। তাহলে দৈর্ঘ্য বৃহত্তম মানে কোথায় কাজে লাগবে? নিশ্চয়ই না মহাজাগতিক কিছু জিনিসগুলো করতে। তাহলে মহাজাগতিক জিনিস যদি আমাকে মাপতে হয়, তাহলে কি কি আছে? অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট একটা আছে, যেটাকে অ্যাকচুয়ালি সূর্য আর পৃথিবীর মধ্যেকার দূরত্ব বলি। আচ্ছা, লাইট ইয়ার না, ওর থেকেও তো বড় আছে। আর একটা কি ছিল মনে পড়ছে? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের যদি কোনো বৃত্তচাপ কোনো বৃত্তের যদি কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, এই কোণটার মান যদি হয় 1 সেকেন্ড, তাহলে এর এই যে দূরত্বটা, এইটাকে বলা হচ্ছে 1 পারসেক। এটাই হচ্ছে বৃহত্তম। তাহলে বৃহত্তম একক হলো পারসেক। বোঝা গেছে? এটা মনে থাকবে। এটা যদি 1, এইখান থেকে এইটা যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়, সেই বৃত্তচাপটা তোমার যে বৃত্তের কেন্দ্রে মাত্র 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাহলে সেই বৃত্তের যে তোমার রেডিয়াসটা, ব্যাসার্ধটা, তাকে বলা হচ্ছে 1 পারসেক। ক্লিয়ার হয়েছে? এরপর কি আছে? এরপর আছে যে দুটি ভিন্ন রাশির একক কি একই হতে পারে? সরি, দুটি ভিন্ন, হ্যাঁ হতে পারে। এই যে বললাম তোমার বলের ঘাত কি? বলের ঘাত, আর এদিকে কি বললাম যেন একটা? ভরবেগ। বলের ঘাত ও ভরবেগ, এই দুটো হবে। অবশ্যই হতে পারে হ্যাঁ বলবে, অবশ্যই হ্যাঁ হতে পারে, দিয়ে উদাহরণ দিয়ে দেবে। যেমন বলের ঘাত এবং ভরবেগের একক হচ্ছে একই। কি একক এদের? এদের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এসআইতে হলে, আর সিজিএসে হলে তোমার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। মৌলিক রাশি এবং মৌলিক একক কি অভিন্ন? একদমই নয়। মৌলিক রাশি হচ্ছে রাশি আর একক হচ্ছে একক। এটা কি অভিন্ন হতে পারে? কখনোই না, তাহলে অভিন্ন নয়। ওকে, বেশ। এরপর হচ্ছে 1 অ্যাংস্ট্রম সমান কত মিটার বাবু? আমরা জানি 10⁻⁻10, এগুলো করে নিয়েছি। 1 AMU সমান কত? 1 পয়েন্ট কত কেজি বলেছে, কিন্তু আমরা কি জানি? গ্রামে জানি। তাহলে 1 AMU বা 1 ইউ, AMUটা বেসিক্যালি এখানে ইউ হয়ে গেছে। তাহলে এখানে 1 AMUটা বেসিক্যালি তোমাদের এখানে 1 ইউ বলা হয় এখন। তো যে 1 ইউ সমান 1.6603 ইন্টু 10⁻⁻24 গ্রাম। তো গ্রাম থেকে কেজিতে আসতে গেলে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। অলরেডি 10⁻⁻24 আছে, তুমি আরও 1000 দিয়ে ভাগ করলে কী হবে? 10⁻³ গুণ হবে। তার মানে 10⁻24 -3 মানে 7 কেজি হবে। ওইটাই লিখেছি, 1.6603 ইন্টু 10⁻⁻27 কেজি। এবার বলেছে 12.56 ন্যানোমিটার সমান কত অ্যাংস্ট্রম। তার আগে তোমাদেরকে একটা কথা বলি। কথাটা হচ্ছে বাবু, 1 ন্যানোমিটার সমান কত? 10⁻⁻9 মিটার। আর 1 অ্যাংস্ট্রম সমান কত? 10⁻⁻10 মিটার। এটার জন্য তোমাকে বেশি কিছু করতে হবে না। তো এটার তার মানে বুঝতে পারছো যে 1 অ্যাংস্ট্রম সমান, মানে একটা যেহেতু 10-এর এপাশ পাশ, তাহলে 1 অ্যাংস্ট্রম সমান 10 ন্যানোমিটার, তাই তো? তাহলে এক্সকিউজ মি, উল্টো লিখলাম। তাহলে বুঝতেই পারছো যে 1 ন্যানোমিটার সমান আমার 10 অ্যাংস্ট্রম। তাহলে আমার 1 ন্যানোমিটার সমান যদি 10 অ্যাংস্ট্রম হয়, তাহলে 12.56 ন্যানোমিটার সমান কত হবে?
12 মানে 125.6 অ্যাংস্ট্রম হবে। ইজি ব্যাপার একদম, ক্লিয়ার। এরপর হচ্ছে ঘনকোণের একক লেখো। ঘনকোণের একক কত? ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান বা এটাকে বলা হয় বলছে 1 আলোকবর্ষ সমান কত কিলোমিটার? বাবু 1 আলোকবর্ষ সমান 9.6 ইন্টু 10⁻15 মিটার। তো কিলোমিটার করতে গেলে, মিটার থেকে কিলোতে করতে গেলে কী করতে হয়? 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 1000 দিয়ে ভাগ করা মানে বেসিক্যালি 10⁻³ দিয়ে গুণ করা, একই ব্যাপার। তাহলে যেহেতু কিলো লিখেছি তাহলে আমাকে এইটা করতে হবে, 9 ভাগ মানে 9.46 ইন্টু 10⁻15 ইন্টু 10⁻³ কিলোমিটার। তাহলে আমার ফাইনালি চলে এলো 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার। ক্লিয়ার হয়েছে? ব্যাস। এবার বলেছে মোল কোন ভৌত রাশির একক? মোল কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে পদার্থের পরিমাণ যে বোঝানো হয় সেইটা। পদার্থের পরিমাণ বোঝানো হয় না, পদার্থের পরিমাণ বোঝানোর জন্য যে এসআই এককটা ইউজ করা হয় সেটা হচ্ছে মোল। তাহলে মোল কোন ভৌত রাশির একক? পদার্থের পরিমাণ। ক্লিয়ার? এরপর কি আছে? আচ্ছা, এরপর আর কিছু নেই। তো ফাইনালি আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। কেমন লাগলো? বলেছি যেভাবে, তোমরা এই কমেন্টে জানাও। তোমরা যারা আমাদের ইউটিউবে দেখছো অনলাইনে স্টুডেন্ট, তারা কমেন্টে জানাও আজকের ক্লাসটা কেমন লাগলো, আমার পড়ানো কেমন লাগলো। যদি আমার পড়ানো ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে? আর তোমরা যারা ব্যাচের স্টুডেন্ট, আমাদের অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্ট, তো তাদের এটা অ্যাপে যাবে, তো তাদের জন্য এখানেই শেষ। ঠিক আছে, তাহলে টাটা।